যে আমার প্ল্যান কি সেটা আমি নিজের মতো করে সেট করার চেষ্টা করতাম। এতগুলা বা ২ টা ৩ টা রাইটার বই না পড়লে তোমার ভালো হবে না। তুমি এই করতে পারবে না, সেই করতে পারবে না। হ্যাঁ, কলেজে সাজেস্ট করতেছে বা আমাকে টিচার পড়াচ্ছে সেটা আমি একদম 100% কমপ্লিট করব। আমার যখন এইচএসসি তে ছিলাম আমার কাছে মনে হতো যে না আমার এখন এইচএসসি এর পড়াগুলো ভালো করে কমপ্লিট করতে হবে। যারা বিশেষ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় এদের কাছে তো একটা কমন প্রশ্ন আসেই যে ভাই কত ঘন্টা কইরা পড়তেন? এইচএসসি সময় অ্যাডমিশন প্রিপারেশন এটা খুব বেশি প্রয়োজনীয় না। আরেকটা ভুল যেটা হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে তখনও নিজের একটা প্ল্যান না বানানো। বন্ধুরা যা করতেছে আমিও তাই করব। বন্ধুরা এই ১০ টা প্রাইভেট পড়তেছে আমিও ১০ টা প্রাইভেট পড়ব। রিসেন্টলি দেখছি যে আসলে যত ব্যাচগুলা বড় পড়াচ্ছে ফোনের অ্যাডিকশনটা আমাদের মনোযোগটারে খুবই পরিমাণ কমাই দিছে। আমার কাছে যেটা মনে হয় যে একটু ধর্মীয় দিকে মনোযোগ দেওয়া, হ্যাঁ? আল্লাহর কাছে চাওয়া। দিন শেষে তো আমাদের লাক অবশ্যই ম্যাটার করে। স্মার্ট শহের আরও একটি পডকাস্টে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের পডকাস্টে যুক্ত হতে যাচ্ছে মোহাম্মদ মারজিউল হক রিয়াদ। ও হলো বেস্ট অফ দ্য বেস্ট ক্যাটাগরির একজন। ও 2020-21 সেশনের ভর্তি পরীক্ষাতে মেডিকেলে থার্ড হয়েছে। তো প্রথমেই আমরা একটু শর্টলি পরিচয় হতে যাব মারজুল হক রিয়াদের সাথে। তো রিয়াদ, তোর হলো যে সংক্ষেপে স্কুল, কলেজ এবং এখন কোথায় আছোস এবং অ্যাডমিশনের একটু কোথায় কি পজিশন ছিল একটু সংক্ষেপে যদি বলিস। ধন্যবাদ রাজিন। আ এমন একটা সুযোগ দেওয়ার জন্য অনেকদিন পর। আমি মোহাম্মদ মার্জিউল হক রিয়াদ। আমি এখন আছি বুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে 4th ইয়ারে। আমার স্কুল লাইফ ছিল অলমোস্ট পুরোটাই ময়মনসিংহ জিলা স্কুল। ক্লাস ৩ থেকে এসএসসি পর্যন্ত। তারপর ময়মনসিংহেই কলেজ ছিল আনন্দমোহন কলেজ এবং তারপর অ্যাডমিশনের পর ১ম এ ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। কিছুদিন ক্লাস করেছি। তারপর হচ্ছে আমাদের সময় যেহেতু বুয়েটের ভর্তি পরীক্ষাটা কিছুদিন পরে হয়েছে। আমার যতদূর মনে পড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল এপ্রিলে ২০২১ এপ্রিলে এবং বুয়েটে সম্ভবত ২১ নভেম্বরে। আ তারপর হচ্ছে বুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে আছি তোর সাথে আচ্ছা অ্যাজ এ ক্লাসমেট। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওর কাছ থেকে আসলে অনেকেরই আমাদের আগ্রহ থাকে যে যারা একদম বেস্ট অফ দ্য বেস্ট হয়, টপ 3 বা টপ 10, এদের আসলে কীরকম লাইফস্টাইল মেনটেন করছে, পড়াশোনাটা কী ফোকাস রেখে করছে, কিভাবে পড়াশোনা করছে, সবার একটা আগ্রহ থাকে। কারণ কি আমরা অ্যাডমিশনে অনেক কষ্ট করি। তো এই যারা আর কি ওই জায়গাটাতে পৌঁছাতে পারছে ওদের মুখ থেকে যদি একটু ভালো মতো আমরা শুনি যে ওরা আসলে কী মেনটেন করছে, এইটি আমাদের আজকে মেইন একটা টার্গেট। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একদম ওর ছোটোবেলা থেকেই শুরু করতে চাই। স্কুলে যখন তুই ছিলি, তো স্কুলের লাইফটা সম্পর্কে একটু যদি বলস বা কোনো ইনসিডেন্ট যেটা তোরে অনুপ্রাণিত করছে ভালো পড়াশোনা বা এই দিকে লেগে থাকার জন্য। স্কুল লাইফ অবশ্যই অনেক সুন্দর ছিল। মানে আমার কাছে মনে হয় আমার লাইফের বেস্ট পার্টটা অ্যাকচুয়ালি স্কুল লাইফে ছিল। হ্যাঁ, বেশিরভাগেরই বেশ হ্যাঁ, স্কুল। অবশ্যই। এটা আসলে অনেক দিক থেকেই। প্রথমত আমার কাছে মনে হয় যেটা ময়মনসিংহ জিলা স্কুল। আমাদের আসলে শুধু ময়মনসিংহ না, অন্যান্য জিলা স্কুলে কিছু আসলে কমন বৈশিষ্ট্য থাকে। সেখানে আসলে দেখা যায় যে যারা ভালো হয় অনেক বেশি ভালো হয় বা যারা একটু আ খারাপ হয় তারা অনেক বেশি খারাপ হয়। এই কথাগুলো আমরা আসলে অনেক শুনে থাকি। তো সব ধরনের মানুষের সাথে একটা পরিচয় হওয়ার একটা আ সুযোগ ওই জায়গাটায় থাকে আমার মনে হয়। মানে সেখানে খুবই ব্রিলিয়ান্ট কিছু আ মানে জেনুইন কিছু ব্রিলিয়ান্ট মানুষ যেমন থাকে, পাশাপাশি অন্য ডিফারেন্ট ক্যাটেগরির মানুষ আসলে থাকে। তো স্কুল লাইফে বেশ আমি বলব না যে আমি খুব বেশি পড়াশোনা করেছি। আমার রোল মানে ক্লাস 3 টু হচ্ছে 7 বা 8 পর্যন্ত থাকতো 20 এর পরে। হ্যাঁ? তারপর হচ্ছে যত সামনের দিকে আ আগানো হয়েছে তত চেষ্টা করেছি যে যত ইমপ্রুভ করা যায়। দেখা যায় যে তখন 9-10 বা তখন আসলে লাইফের যে গোলটা তখন মোটামুটি সেট ছিল যে না এখন আমার আসলে ইমপ্রুভ করার টাইম। না এখন আমার ভালো করে পড়তে হবে। দেন এসএসসিতে একটা ভালো রেজাল্ট বা তখন হচ্ছে দেখা গেল যে স্কুলে যখন 9-10 এভাবে গিয়েছে তখন আমার রোল চলে আসছে ৩ এর মাঝে। তো তখন অ্যাকচুয়ালি হচ্ছে আ আর ইনসিডেন্টের কথা বললে অবশ্যই আমার কিছু টিচার ছিল যারা খুব মানে অনেকভাবে আসলে ইন্সপায়ার করেছে যে না আমার পটেনশিয়াল আছে সেটাকে আমার আসলে ডেভেলপ করতে হবে বা আমাকে এটা ইউটিলাইজ করতে হবে। স্পেশালি আমার একজন ম্যাথ টিচার ছিলেন। ম্যাথ টিচার পার্সোনাল না, আমরা ব্যাচে গিয়ে পড়তাম। কবির স্যার উনি অনেক বেশি ইন্সপায়ার করতেন। উনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেন যে না উনার লাইফটা
এখন কেমন, বা সে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতো সেক্ষেত্রে তার লাইফটা অ্যাকচুয়ালি কেমন হতো? বা আমাদের কিছু সিনিয়র যারা বুয়েটে বা মেডিকেলে চান্স পেয়েছে তারা কেমন? সেই জিনিসগুলো আমাদের সাথে অনেক বেশি শেয়ার করতেন। তো এই জায়গাটা আমাকে মানে পার্সোনালি অনেক বেশি ইন্সপায়ার করতো যে না, আমার আসলে কিছু করতে হবে। অ্যাকচুয়ালি আরো যে জিনিসটা রিয়ালাইজ করতাম যে না, কিছু টিচার থাকতেন, মানে আমি কোনো এক কারণে টিচারদের খুব পছন্দের ছিলাম। যে সেটা জাস্ট রেজাল্টের জন্য এরকম না। টিচাররা বেশ ভালোবাসতেন এবং পছন্দ করতেন। টিচার আমাকে একদিন বলেছিলেন যে, আ "তোমার তো আসলে বোর্ডে স্ট্যান্ড করা উচিত। মানে একটা পজিশন থাকা উচিত।" তো আমার কাছে যখন এসএসসি পরীক্ষা হলো, অ মানে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়েছিলাম। বাট যেটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল, তো ওই অনুযায়ী আসলে আসতে পারিনি। তো তখন আচ্ছা। আমার মনে হতো যে না, আমার আরো সামনে আরো ভালো কিছু করা উচিত। তো এইচএসসি তো আ আনলাকি হোক বা লাকিলি হোক, সেটা তো এইচএসসি আমরা বসিনি। অটো পাস হুম, ছিল আমাদের। তো দেন হচ্ছে আমাদের তো অপশন একটাই ছিল, অ্যাডমিশন। তো আচ্ছা। আমি ট্রাই এইটা করেছি যে ওইটা যতটুকু পারি ইউটিলাইজ করা যায় কিনা। ওইটাতে তুই পুরোটাই আসলে সাকসেস বলা যায়। তো স্কুল লাইফের একটা জিনিস একটু বলতে চাই যে স্কুল লাইফের আমাদের যে সবারই যদি কাউরে জিজ্ঞেস করো ম্যাক্সিমামই দেখা যায় স্কুল লাইফটা সবচেয়ে বেস্ট থাকে। কেন কি স্কুল লাইফে দেখা যায় আমাদের যারা জিলেস করে থাকে ওরা তো থ্রি থেকে পড়ে, ওই সময় অত আমাদের অত ভালো মন্দর বিচার আমরা করি না, আমরা যাদের ফ্রেন্ড বানাই মন থেকে বানাই, তাই না? একদম, একদম ওই জিনিসটা একদম জেনুইন। জেনুইন একদম। মানে ওটা আসলে এখন দেখা যায় ইউনিভার্সিটি লাইফে সার্কেল বা ফ্রেন্ডশিপ হয় সিজিপিএ দেখে, বা হ্যাঁ, পড়াশোনায় কতটা পড়াশোনা। হেল্প পাচ্ছি বা আদার সাইড কেমন। হ্যাঁ, কোথায় মানে আমার অনেক উপকার করতে কিছু, পারবে মানে এরকম দেখা যায় দেখা। অনেক বেশি হচ্ছে একটা সার্কেল থাকে। মানে সার্কেল। সব হুম। একটা ডিভাইডেড পোরশন হ্যাঁ, থাকে। বাট স্কুল লাইফে সবাই আমরা মানে সবাই মিলে একটা সার্কেল। হ্যাঁ, হ্যাঁ, কিছু হয়তো আলাদা থাকে কিন্তু এখানে হিংসা বা এরকম, ও কোন জায়গা থেকে আসছে, আমি কোন জায়গা থেকে আসছি, ও কোন এলাকার, আমি কোন এলাকার, এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে না। এখনো দেখা যায় যে স্কুলের ফ্রেন্ডদের সাথে গেলে যে হুম, মানে ভেতর থেকে যে একটা কথা বা ভেতর হ্যাঁ, থেকে যে জিনিসগুলো আসে সেটা এখনো মনে হয় যে স্কুল লাইফের ফ্রেন্ডদের কাছে আমরা সবচেয়ে ভালো এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ। আমার কাছে এটা সবসময় পার্সোনালি মনে হয়। আমারও আসলে এটাই এটা ফিলিং। সবসময় আমার মনে হয় সবারই আসলে এটা হ্যাঁ। মনে হয়। তো এই যে তুই টিচাররা তোর একটা ভালো মোটিভেশন দিছিল যে যেহেতু তোর উপরে একটা ভরসা রাখতো এবং তুই ওই জিনিসটা ফুলফিল করার চেষ্টা করতি, তাই না? তো এই জিনিসটা থেকে যখন আর কি স্কুল থেকে কলেজে উঠছো, তো ওই টাইমে হলো যে মাথায় থেকে কি আগে ছিল যে আমি অ্যাডমিশনকে আমার মেইন টার্গেট, আগে থেকে কি অ্যাডমিশনে পড়া শুরু করে এরকম মাথায় নিয়ে যাত্রাটা শুরু করছিলি কলেজের, নাকি প্রথমে গতানুগতিক এভাবে স্টার্ট করছিলি? এক্ষেত্রে আসলে আমার কলেজের যে ব্যাপারটা, সরকারি স্কুলে ছিলাম, দেন সরকারি কলেজে। তো সরকারি কলেজের ঘটনা আসলে মোটামুটি সবাই জানে যে আমাদের হ্যাঁ, আসলে কলেজে খুব একটা যেতে হয় না। হ্যাঁ, তো যাতে বাড়িতে বেশি পড়তে পারি সেই টার্গেট থেকেই মূলত হচ্ছে কলেজে, আ সরকারি কলেজে ভর্তি হওয়া। এনডিসিতে চেষ্টা করলে একমাত্র এনডিসিতেই করতাম। কিন্তু আসলে ফ্যামিলি ছাড়া শুরুতেই থাকার সাহসটা হয়নি। হুম, যদিও বলেছিল অনেকেই। তারপর আ সেই চেষ্টাটা করিনি। তো যেহেতু বাসায় কলেজ ছিল এবং কলেজে খুব একটা যেতে হতো না। মেক্সিমাম টাইমটা আসলে পড়াশোনাতেই দিতে পারতাম। নিজের মতো করে পড়ার চেষ্টা করতাম। আর অ্যাডমিশনের যে ব্যাপারটা ওইভাবে আসলে কখনোই আ মানে অনেকেই তো অনেকভাবে বলে। আ অনেক টিচার অনেকভাবে জিনিসগুলাকে আমার কাছে মনে হয় যে অতিরঞ্জিত করার চেষ্টা করে। কিন্তু আমার কাছে আমি যে জিনিসটা করতাম যে আমার প্ল্যান কি সেটা আমি নিজের মতো করে সেট করার চেষ্টা করতাম। যে আমার এখন কি করতে হবে? আমার যখন এইচএসসি তে ছিলাম আমার কাছে মনে হতো যে না, আমার এখন এইচএসসির পড়াগুলো ভালো করে কমপ্লিট করতে হবে। এবং আমি এখনো আ সেটাই মনে করি যে না, আসলে এইচএসসির সময় অ্যাডমিশন প্রিপারেশন এটা খুব বেশি প্রয়োজনীয় না। আ এইচএসসির সময় এইচএসসির পড়াটাই আসলে ভালো করে পড়া উচিত। আমার কাছে আচ্ছা, যেটা মনে হয় এবং আমি আসলে সেটাই ফলো করতাম। আমার যে এইচএসসি সাবজেক্টগুলো যেগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, স্পেশালি ৪ টা। হুম, সাথে তো আইসিটি, বাংলা, ইংরেজি আছে। সেগুলোতে একটু কম গুরুত্ব দিয়ে আমার যে ৪ টা মেইন সাবজেক্ট আছে, এই ৪ টাতে মানে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতাম। যে আমার টার্গেট বুয়েট, তাই বলে আমি হচ্ছে বায়োলজি খুব কম পড়বো, বা আমার অপশনাল সাবজেক্ট বায়োলজি, সো আমার বায়োলজি খুব কম পড়তে হবে। জিনিসটা এরকম না। আমার কাছে সবগুলো সাবজেক্টই খুব সমান গুরুত্বপূর্ণ ছিল। মানে স্পেশালি ৪ টা। ওই ৩ টায় একটু কম গুরুত্ব দিয়ে। তো মেইনলি হচ্ছে সবসময় এইচএসসি লাইফে এইচএসসিটাই আমার আ প্রায়োরিটি বেশি ছিল। অ্যাডমিশনের দিকে খুব একটা ফোকাস তখন করিনি। হ্যাঁ, অল্প একটু নলেজ যে আমার হচ্ছে
যেমন বুয়েটের ভর্তি পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেগুলোর জন্য করতে গেলে আমার যে মেইন বইয়ের শেষে যে কিছু ম্যাথগুলো থাকে, ওই আমির হোসেন স্যার বা প্রামাণিক স্যারের যে 50-60টা ম্যাথ থাকে হুম। সেগুলো আমার সলভ করতে হবে। এখন এটা আমি এইচএসসির পারপাসেও করতাম, প্লাস হচ্ছে অ্যাডমিশনের পারপাসেও করতাম। মানে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে করা জিনিসটা এরকম কখনোই ছিল না আমার কাছে। এটা জাস্ট এইচএসসি পারপাসেই করা। আচ্ছা। তো তুই বললি যে তোর নটরডেমে যাওয়ার একটা ছিল, যদি যেতি মানে একটা সুযোগ ছিল যে পরীক্ষা দেবো কি দেবো না, যাস নাই। তো একটা জিনিস আমি দেখছি যে অনেক স্টুডেন্টের এরকম থাকে যে এসএসসি পর্যন্ত একসাথে ধরো 7 বছর পড়ছে, পড়ার পরে একটা দুইটা ফ্রেন্ড নটরডেমে চলে গেছে। তো এর জন্য একটু রিগ্রেট কাজ করে যে আমি এখন এইখানে পড়ে রয়েছি, বা এক এলাকাতে দেখা যায় 7-8 বছর থাকার পর আবার ওই এলাকারই একটা কলেজে পড়লে একটু রিগ্রেট কাজ করে। তোর কি কোনো রিগ্রেট আছে যে নটরডেমে ওই টাইমে কেন গেলাম না, বা ওই টাইমে কোনো রিগ্রেট হয়েছে কিনা যে নটরডেমে গেলে আরো ভালো হইতো বা এরকম কিছু? না, ওই টাইমে রিগ্রেট হয়নি। বেসিক্যালি বুয়েটে আসার পর মনে হয়েছে যে না আসলে যখন দেখি আশেপাশে সবাই নটরডেমের আচ্ছা। বা ওদের যে একটা আসলে লিগেসি আছে সেই জিনিসটা আসলে তখন বুঝতাম না তো ওই টাইমে রিগ্রেট হবে বা এরকম কিছু। বাট যখন বুয়েটে আসলাম, নটরডেমের মানুষদের দেখলাম যে না ওদের আসলে আহ, মানে আমাদের যে একটু হলেও এগিয়ে আছে, স্পেশালি ল্যাবের দিকে বা কুইজের দিক থেকে ওদের যে মানে নটরডেম যে গ্রাউন্ডটা সেট করে দেয় সেটা মনে হয় যে ইউনিভার্সিটি লাইফে কিছুটা কাজে লাগে। তো ওইভাবে আসলে রিগ্রেট তখন ছিল না, এখনো খুব একটা যে আছে তা না। তবে মনে হয় যে না হলে হয়তো একটু ভালো হতো বা এরকম। তবে আর আরেকটা রিগ্রেট না কাজ করার পেছনে কারণ হচ্ছে যে স্কুল লাইফে যাদের সাথে মিশতাম বা যারা আমরা একসাথে ছিলাম, হ্যাঁ, তারা আসলে কেউই নটরডেমে যায়নি। আচ্ছা, এটা হ্যাঁ, তো আমরা হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল নাফিস, মাহমুদ আল হাদি নাফিস। তো আমরা একসাথেই সবসময় পড়াশোনা করতাম, আমাদের বাসাও কাছাকাছি ছিল স্কুল লাইফ থেকে। তো কলেজেও আমরা মানে তখন আমাদের হচ্ছে যে যে সিকোয়েন্সে ভর্তি হতাম ওই সিকোয়েন্সে এইচএসসি সিট পড়তো। ওই টাইমে আমাদেরও এরকম ছিল। সরকারি কলেজগুলোতে হ্যাঁ, এরকমই। তো আমরা দুইজন একসাথে ভর্তি হয়েছিলাম যাতে আমাদের সিট একসাথে পড়ে। তো সেও সে সবসময় স্কুলে ফার্স্ট ছিল। দেন এখনো তো আমরা একই ডিপার্টমেন্টে হ্যাঁ। আছি বা ঢাকা মেডিকেলও একই সাথে ছিলাম। তো ও আসলে নটরডেমে ভর্তি হয়নি, আমিও ভর্তি হয়নি, দুজন একসাথে আর কি এরকম একটা ডিসিশন নিয়েছিলাম যে না একসাথে পড়বো। সো ওই দিক থেকে আসলে তখন কোনো রিগ্রেট ছিল না। আচ্ছা, তো একটা জিনিস ভালো যে তোরা হলো যে একটা যে সার্কেলটা মেনটেন করতে ওটাও রয়ে গেছে, আর তোর যে কাছের বন্ধুটা, অবশ্যই আমাদের দেখা যায় যে কলেজে উঠলে ফ্রেন্ড সিলেকশনটা কিন্তু খুবই ম্যাটার করে। কারণ কি আশপাশে সবাই যদি পড়ে তখন নিজেরও একটা আলাদা। হ্যাঁ, এটা অবশ্যই ম্যাটার করে। আমার কাছে মনে হয় যে এরকম একটা সার্কেল পাওয়া যে না পড়াশোনাটা এখানে মেইন ফোকাসে রাখতেছে বা আমাদের বা যে শুধু আলোচনাটা। পড়াশোনাও না, আমি দেখছি যে মানে তুই যে নাফিসের, আমি একটু বলি, নাফিস হলো আমাদেরই ডিপার্টমেন্টে পড়ে। শুধু পড়াশোনার ব্যাপারটা না, একটা আছে মেন্টালিটিরও ব্যাপার। ও একদম রিয়েল একটা ভালো মানুষ হ্যাঁ, যারে বলে। অবশ্যই মানে ওইখান থেকে হ্যাঁ, অনেক কিছু শেখার আছে। শেখার আছে। মানে আমি তো একজন টিচারের কাছে 1 ঘন্টা 2 ঘন্টা থাকতেছি, কিন্তু হুম। একটা ফ্রেন্ডের সাথে তো আমি আমার সব শেয়ার করতেছি। হ্যাঁ। বা এখন যখন আমরা হলে থাকতেছি তখন তো সারাদিন ওদের সাথেই থাকতেছি। সো এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি যে না ওদের সাথে শেয়ার করে আমরা একজনকে দেখি আমরা শিখি। সো কলেজ লাইফে দেখা যায় তো যে ম্যাক্সিমাম প্রাইভেট ওর সাথে পড়তেছি, কলেজে আমরা একসাথে সময় কাটাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে ইম্প্যাক্ট করে। তো ও যখন বলতো যে না এই বই পড়ো বা ও এই বই পড়তে চায় তাহলে আমিও পড়ি, দুজন একসাথে পড়লাম। তো দেখা যায় একজন একা যেটা করতে পারে আমি মানে সেটা যদি দুইজনে মিলে শেয়ার করে পড়া হয়, গ্রুপ স্টাডি যেটা আমরা হ্যাঁ, বলি, হ্যাঁ, সেটা অনেক বেশি আসলে অনেক এফেক্টিভ হয়। এফেক্টিভ। তো এই জন্য আসলে টিচারের পাশাপাশি ফ্রেন্ড সিলেকশন আসলে আমাদের ফ্রেন্ডগুলো আসলে জেনুইনলি হয়, সবাই ফ্রেন্ড, বাট তারপরেও কিছু স্পেশাল ফ্রেন্ড থাকে মানে যাদের সাথে সম্পর্কটা এরকম হয়। তো ওই দিক থেকে অবশ্যই আমি লাকি। সে খুবই হাম্বল একটা পার্সন অ্যান্ড খুবই হেল্পফুল। এটা স্কুল লাইফ থেকে আমি ওর থেকে হেল্প পেয়ে আসছি, এখনো পাই। আচ্ছা, তো একটু পড়াশোনার দিকে চলে যাই যে আমাদের প্রথমেই যে ধাক্কাটা খায় যে স্কুল থেকে কলেজে উঠলে আস্তে আস্তে, তো এটা আমরা ফেস করছি যে স্কুল থেকে কলেজ উঠলে অনেক হিউজ লাগছে, আবার কলেজ থেকে ভার্সিটি উঠলে আরও বেশি হিউজ সিলেবাস, পড়াশোনা অনেক কিছু। তো শুরুতেই কি ধাক্কাগুলো খাইছিলি যে এই জিনিসগুলো আমি পারতেছি না, বা এরকম কি প্রবলেম? প্রথম যে ধাক্কাটা খাইছি সেটা হচ্ছে আমাদের যখন স্কুলে এসএসসি যখন পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কনফিডেন্সটা এমন লেভেলে ছিল যে মনে হতো যে না যা দিবে তাই পাবো। মানে এরকম একটা কনফিডেন্স আসলে হয়ে হয়ে গেল যে কারণ সবই ইজি।
মানে উদ্ভাসে মডেল টেস্ট দিচ্ছি বা এসএসসি পরীক্ষা যখন উদ্ভাসে মডেল টেস্ট দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গেল যে যখন এসএসসি পরীক্ষা দিতে গেলাম পরীক্ষায় মনে হয় না। হ্যাঁ, তো এই জিনিসটা কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, সিরিয়াসনেসটা কমে যায়। তো তারপর যখন কলেজে উঠলাম, কলেজে ভাবলাম যে কি আর এমন পারবো। তো প্রথম যখন পরীক্ষা হলো, আমাদের তো আর অত পরীক্ষা হয় না, অর্ধবার্ষিক পরীক্ষা। হ্যাঁ, অর্ধবার্ষিক পরীক্ষা, হাফ ইয়ারলি যেটা। তো ওইটায় মানে খুব একটা ভালো রেজাল্ট পেলাম না। মানে রেজাল্ট পেলাম না বলতে টপ 10 এ ছিলাম। তারপরও নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে না যে আমি ম্যাথ করতে পারতেছি কিনা, বা আমি দেখা গেল কোশ্চেন দিচ্ছে আসলে সবাই খারাপ করেছে এজন্য আমি পজিশন পাইছি। বাট আমি যে জেনুইনলি ভালো করছি, আমি যে ভালো রেজাল্ট করছি এরকম না। কারণ আমি দেখা যাচ্ছে ফিজিক্স অনেক ম্যাথ বুঝতেছি না বা পারতেছি না। তখন জিনিসটা আসলে আ অনেকটা বুঝতে পারলাম যে না আসলে সমস্যাটা কোথায়। কিছু প্রথম যে প্রবলেমটা সেটা হলো যে আমাকে এসএসসি পর্যন্ত একদম গিলায় খাওয়ানো হয়। টিচাররা অলমোস্ট বলে দেয় বা একদম গিলায় দেয় যে না এটাই করতে হবে, এটা করো, এটা করো। বাট এইচএসসি তে কিন্তু এক্সাক্টলি এরকম হয় না। যদিও এখন অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুবাদে হয়তো অনেকে হয়। বাট আমাদের সময় তো অনলাইন প্ল্যাটফর্ম এত ছিল না। আমাদের জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল অন্যরকম পাঠশালা অনলাইনে। তো তখন দেখলাম যে জিনিসটা যে ফিজিক্সের টিচার বা যে স্যারের কাছে ব্যাচে গিয়ে পড়তাম, সে আমাকে জাস্ট থিওরি গুলো পড়াইছে। সো আমিও কি ভাবতাম যে না আমার থিওরি গুলো পড়লেই হয়ে যাবে। তো থিওরি গুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আমি থিওরি গুলোই পড়ে যেতাম। কিন্তু পরীক্ষায় তো দেখলাম যে না আমি তো ম্যাথ পারতেছি না। আচ্ছা, ফার্স্ট এই প্রবলেমটা মানে তখন খুব খারাপ হলো। প্লাস হ্যাঁ, কেমিস্ট্রিতেও রেজাল্ট অনেক খারাপ হলো। কেমিস্ট্রিতে এমসিকিউতে 25টার মাঝে 15টা কারেক্ট হলো। 15টা না 14টা এরকম কারেক্ট হলো। তো না তখন আমি ফার্স্ট বুঝতে পারলাম যে না আমার এখানে ল্যাকিংস অনেক বেশি পড়ে গেছে। আমি যেভাবে পড়তেছি সেটা আসলে ঠিক না। ওইটা ঠিক না। হ্যাঁ, সেটা ঠিক না। তো আমার অবশ্যই আমার কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। সো এটা ছিল আমার ১ম ধাক্কা। তারপর আস্তে, আস্তে কিছু প্যাটার্ন চেঞ্জ করলাম। চেঞ্জ করে নিজের মতো করে কিছু গুছাইলাম যে না আসলে টিচার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আমার নিজের একটা স্ট্র্যাটেজি, আমার নিজের কিছু প্ল্যান আসলে থাকা প্রয়োজন। সো সেই অনুযায়ী পড়লাম। তারপর আস্তে, আস্তে ইমপ্রুভ হলো। প্রি-টেস্ট, টেস্ট বেশ ভালো হলো। দেন আস্তে, আস্তে হচ্ছে এইচএসসি তো হলো না। তারপর অ্যাডমিশনের সময় তো করোনা আসলো। করোনায় আম মাঝে আমাদের কিছু তো অবশ্যই অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। আমরা অফলাইন পরীক্ষা দিতে পারতেছি না, কোচিং এ যেতে পারতেছি না। পরীক্ষা হবে নাকি হবে না, কিভাবে পরীক্ষা হবে, সবকিছু নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তারপর আস্তে, আস্তে অ্যাডমিশন দেন তো ইউনিভার্সিটি লাইফ। তো ওইটাই ১ম ধাক্কা ছিল আমার কাছে মনে হয় যে না ওই এসএসসি থেকে হুট করে মানে কাইন্ড অফ পুকুর থেকে তুলে নিয়ে একদম সাগরে ফেলে সাগরে দেওয়া। ফেলাই দিচ্ছে। ঠিক আছে? ওইটাই আমাদের মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, এইটা হলো যে মানে আমার নিজের লাইফেরও যদি বলি আমি এইটাও একদম মানে ফিল করছি যে কোচিংয়ে যাইয়া থিওরি-টিওরি পড়তাম কিন্তু পরীক্ষায় যাইয়া যে ম্যাথ আসতো ওইটার জন্য মনে হইতেছে এনাফ না এটা এরকম। অনেকেই আসলে তখন মানে টিচাররা এরকম ছিল হ্যাঁ, যে আসলে শুধু থিওরিটার দিকে বেশি ফোকাস করতো বা ম্যাথ হুম, আমাদের আসলে প্রবলেম তো আসলে নিজেরই সলভ করা উচিত হ্যাঁ, সবসময়। তারপর কিছু যে একটু ধরায় দেওয়া হ্যাঁ, যে না আমাকে এইভাবে আগাইতে হবে, এই জিনিসটা মনে হয় না খুব একটা করতো। হ্যাঁ। আর ওই টাইমে তো যেটা বললি যে আমাদের গ্লোবালাইজেশন যেটা বলে যে ঢাকা ধরো আমরা যেগুলা মফস্বলে আমরা যারা পড়ালেখা করে আসছি ওগুলো তো দেখা যাইতো যে ধরো ঢাকা থাকলে বুয়েটের এক ভাইয়া কাছ থেকে নোট হ্যাঁ, টোট পড়তে পারতেছি। ওরকম কিছু নাই। তো অনেক সময় দেখা যায় ঢাকায় হয়তো রিসোর্সগুলো ছিল কিন্তু আমরা মফস্বলে বইসা ওই টাইপ অনুযায়ী ভাগ করে দেওয়া এইটা করো ওটা করো ওই জিনিসগুলো আর কি পেতাম না। এগুলো তো এখন আসলে অনেক হ্যাঁ, প্রচলিত এখন হয়ে গেছে হয়ে বা গেছে অনেক একদম। বেশি পাওয়া যায়। হুম, তো হুম। আমাদের সময় তো সেটা আসলে ছিল না। ছিল না। আমাদের সময় কমপ্লিটলি অন্যরকম ছিল। তো একটু আসি যে আমাদের অ্যাডমিশনের যে যাত্রাটা ওই সময় যে অনেকেই বলে যে কয়েকটা রাইটারের অনেকে বই পড়ে। একটা রাইটারের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং আমাদের এই সমস্যাটা সবাই ফিল করে। কারণ কি 9-10 থেকে আমরা যখন পড়ে আসছি একটা সিঙ্গেল বোর্ডের বই, একটা বই থেকে A to Z ভালোমতো পড়তাম, ওইটা দিয়ে প্রশ্ন হইতো। কিন্তু যখন ইন্টারে আসে অনেকগুলা রাইটারের অনেকগুলা বই এবং দেখা যায় কোনো সাবজেক্টের জন্য অনেকগুলো বই হয়তো প্রয়োজন হইতে পারে, কোনো সাবজেক্টের জন্য একটা হইতে পারে। তো তোর কি মনে হয় যে আমাদের কি অনেকগুলো রাইটার পড়া উচিত নাকি একটা রাইটার ভালো মতো পড়া উচিত বা সাবজেক্ট ওয়াইজে যদি কোনো সাজেশন থাকে এই সাবজেক্টের জন্য কয়েকটা পড়ো এই সাবজেক্টের জন্য কম পড়ো? এটা আসলে তো অনেকেই ফেস করে। আমরা হুম, আসলে যারা নতুন ওঠে বা যাদের আসলে একদম পিন পয়েন্ট সাজেশন দেওয়ার কেউ নেই। আসলে হুম, স্বাভাবিকভাবে এই প্রবলেমটা ফেস করবে। হুম, এবং এটাকে আসলে অতিরঞ্জিত করে আমার কাছে মনে হয় অনেকেই প্রকাশ করে যে না মানে বোঝায় যে হুম, না এই এতগুলা বা ২ টা ৩ টা রাইটারের বই না পড়লে তোমার ভালো হবে না। হুম, তুমি এই করতে পারবে না, সেই করতে পারবে না। কিন্তু আমার যে জিনিসটা ১ম এ আমি নিজে ফিল করছি বা আমি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি কি আসলে একটা রাইটারের বই
100% কমপ্লিট করতে পারছি কিনা, বা আমি একটা রাইটারের বই একদম অ্যাকুরেটলি আমি সব পারি কিনা, হুম, ঠিক না? কিন্তু দেখা যায় যারা এই যে ২-৩ টা বই কিনতেছে বা পড়ার চেষ্টা করতেছে, তাদের মেক্সিমামই আসলে এই একটা রাইটারের বই 100% কমপ্লিট করেনি। আমি এটা মোটামুটি সিওর। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ২ টা রাইটার বা ৩ টা রাইটারের বই, ৩ টা রাইটারের বই আসলে কোনো ক্ষেত্রেই লাগে না। ২ টা রাইটারের বই হয়তো কিছু, কিছু ক্ষেত্রে লাগতে পারে। এটা আমি সাজেস্ট করি যে শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে কারণ দেখা যায় যে মানে লেখার প্যাটার্ন গুলা মানে বেশ ভালো রকমের চেঞ্জ আছে। হুম, ভালো রকমের চেঞ্জ আছে। যেমন জৈব রসায়নের কথা যদি বলি, হাজারী হুম, স্যারের যে নতুন বইটা আছে সেগুলোতে দেখা যায় জৈব রসায়নটা কিন্তু একটু অগোছালো হুম। মনে হয়। আমার কাছে যেটা মনে হ্যাঁ, হতো যে আগের বইটা ভালো ছিল অনেক। অনেক, এই যে আমি যেটা করতাম জৈব রসায়ন ওই ১২-১৩ সালের যে সিলেবাসের যে বইটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর একটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা অনেক গোছালো একটা অনেক বই। সেটা গোছালো। থেকে ফলো করতাম। আমি ওইটা ফলো হ্যাঁ, করছি। তারপর হচ্ছে নতুন এডিশনের মাঝে কবির স্যারের বইটা বেশ ভালো হ্যাঁ, মনে হয় যে জৈব রসায়ন অংশটা। হ্যাঁ, তো এখন আমার এখানে একটা বই পড়লে হচ্ছে না। তো তখন আমি হচ্ছে ২ টা বইয়ের নিচ্ছি, হেল্প নিচ্ছি, বা আমাদের গুণগত রসায়ন বা পর্যায়বৃত্ত যে ধর্ম, সেক্ষেত্রে হয়তো ২ টা বই আমি ফলো করতে পারি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি এই কাজটা করতাম যে ১ম এ সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা পড়লাম। তারপর হচ্ছে হাজারী স্যারের বইটা। জাস্ট যদিও সঞ্জিত কুমার স্যারের বই পড়লে মনে হয় না হাজারী স্যারের বই পড়া তেমন কোনো ব্যাপার, এটা হ্যাঁ, খেলনা, খেলনা মনে হয়। হ্যাঁ, তো তারপর এটা কমপ্লিট করলাম। বাট অন্যান্য সাবজেক্টে মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে। যেমন আমি ম্যাথের কথা যদি বলি, হ্যাঁ, কেতাবউদ্দিন স্যারের বইটা তো আসলে অন্য অন্য লেভেলের। এটা লেভেলের। তো আসলে অনেক বস লেভেলের একটা বই। হুম, বাট তারপরও আমি যদি তুলনা করি মেক্সিমাম বইয়ের কিন্তু 90% ম্যাথ সেম। হ্যাঁ, তাই না? হ্যাঁ, মেক্সিমাম বইয়ের কিন্তু 90% 90% সেম। ম্যাথ আসলে সেম। হ্যাঁ, হ্যাঁ, কেতাবউদ্দিন স্যারের বই হয়তো 10% একটু এক্সট্রা ম্যাথ, একটু কঠিন ম্যাথ থাকে। এখন কথা হচ্ছে এই 10% ম্যাথ সলভ করার মতো অ্যাবিলিটি বাংলাদেশে কত পার্সেন্ট স্টুডেন্টের আছে? যেখানে একটু কঠিন প্রশ্ন করলেই 58% হয় পাস করে। মানে হুম। 42% আমার আর সলভ যদি ফেল করেও যায় করতেছে। পরীক্ষার হলে বসে সেটা ওইটা কত পারবে মনে কিনা রাখতে পারবে? সেইটাই। হ্যাঁ, মানে দেখা যায় যে আমার একটা চ্যাপ্টারে ১০০-২০০ করে ম্যাথ আছে। সেটা কি আসলে সব স্টুডেন্ট মনে রাখতে পারে কিনা? আর যারা পারে তারা আসলে সব করতেই হয় না। হ্যাঁ, কিছু করলেই তারা ওই বেসিকটা বা কনসেপ্টটা ধরে রাখতে পারে এবং সেটা থেকে আসলে পরবর্তীতে কিন্তু ম্যাথটা সলভ করতে পারে। হুম, তো এক্ষেত্রে আমার তো ২টা-৩টা বই পড়ার প্রয়োজনই নাই। এর চেয়ে আমি একটা বই যেটা, হ্যাঁ, কলেজে সাজেস্ট করতেছে বা আমাকে টিচার পড়াচ্ছে, সেটা আমি একদম 100% কমপ্লিট করব। সেটা আমার টার্গেট থাকা উচিত। বা বায়োলজির ক্ষেত্রে অনেকেই হ্যাঁ, যারা মেডিকেল অ্যাসপারেন্ট যারা আছে তারা অনেকেই হয়তো অনেক বই পড়তে পারে। বাট আমরা যারা আ মানে সাধারণ মানুষ যারা আছি, তো তারা তো আসলে এই প্রাণীবিজ্ঞানের জন্য আ গাজী আজমল স্যারের বই এবং আ বোটানির জন্য আবুল হাসান স্যারের বই। যদিও এগুলো নিয়ে আসলে অনেকদিন বলা হয় না বা আমার নিজের মনে নেই। ভুল না করে হুম। থাকলে মনে হয় আবুল হাসান স্যারের হ্যাঁ, বইতে হ্যাঁ, পড়ি, তাই না? হাসান স্যার। তো সেগুলো কিন্তু আমরা আসলে মেক্সিমাম স্টুডেন্টই ওটা 100% কমপ্লিট করতে পারে না। কারণ বইগুলো কিন্তু অনেক বড়। আর আমাদের সময় তো আসলে খুব বেশি না। এইচএসসি সময় হুম, তো তুলনামূলকভাবে কম। কম, খুবই হ্যাঁ, কম। এসএসসির সময় হচ্ছে আমার ২ বছরের বেশি। ছোট্ট কিছু বই। আর এইচএসসির জন্য আমার সময় ২ বছরের কম। যদিও 2 বছর হুম, লেখা থাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি তো ২ ২ বছর বছর পাই না। পায় না। কারণ কলেজে ভর্তি হওয়া, টেস্ট পরীক্ষা, হ্যান-ত্যান পরীক্ষা দিতে, দিতে একটা টেস্ট পরীক্ষায় ১ মাস চলে যায়। ওইটা ১ মাসে কি হ্যাঁ, আমি পড়ি? হ্যাঁ। পড়ি না। তো এভাবে তো চলে যায় আসলে টাইমটা। তো সেক্ষেত্রে আসলে এত বই পড়ার সময় আমার মনে হয় না হয়। আর অ্যাডমিশন তো আসলে ৩ মাস। এই ৩ মাসে কে কত বই এটা পড়বে? জাস্ট এইটা রিভিশন হচ্ছে দেওয়ার। কোচিং বলে, তুমি দাও। তুমি তো মানুষ না। কোচিং ভাবে তুমি রোবট, পড়ো। কিন্তু আমি নিতে পারি কিনা সেটা তো আমি বুঝবো। হ্যাঁ, এখন অনেক স্টুডেন্ট সেটা বোঝে না। তো এটা যারা বোঝে না তারাই হচ্ছে এই যে সব মেইনটেইন করতে গিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলে। বাট যারা অ্যাকচুয়ালি বোঝে তারা, হ্যাঁ, ফোকাস করে একটা বইয়ের উপর। হ্যাঁ, কিছু স্পেসিফিক ক্ষেত্রে হয়তো যে না এটা এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আমার প্রয়োজন আছে সেটা আমি আ কালেক্ট করলাম বা ওই বই থেকে কিছু যে ছোট্ট, ছোট্ট টুকরা কাগজের টুকরায় লিখে ওই বইয়ের সাথে পিন করে রাখলাম। তাহলে আমার একটা বই হয়ে গেল। হুম, অনেকেই কিন্তু এই কাজটা করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে। তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি ২ টা বইয়ের প্রয়োজন আছে। আর যারা একদম শুরু থেকে টার্গেট থাকে বইতে পড়বে, তারা হয়তো আ ফিজিক্সের ক্ষেত্রে প্রামাণিক স্যারের বই বা সেলো স্যারের বই, এই বইগুলো কিন্তু অনেক সুন্দর। যদিও হুম। মেক্সিমাম কলেজে বা মেক্সিমাম টিচার এটা সাজেস্ট করে না। প্রামাণিক স্যার বিশেষ গাণিতিক বলতে কতগুলা হ্যাঁ, প্র্যাকটিসের ম্যাথ সেটা দিত। আসলে অনেক কঠিন হয়ে যায়। ওটা আসলে কঠিন খুবই। করতে গেলে হ্যাঁ, আসলে যে সেলু কেউ স্যারের হয়তো বইটা টাইপ ওয়াইজ হতাশ ভাগ হয়ে ছিল। যেতে পারে। সেলো স্যারের বই আমার কাছে মনে হয় যে স্পেশালি থিওরিটা হ্যাঁ, অনেক গুছিয়ে অনেক লেখা। গুছিয়ে লেখা। ওই থিওরি যদি কেউ ভালো করে পড়ে, মানে যে কেউ বুঝতে পারবে জিনিসগুলা। কিন্তু অনেক সেলো স্যার ম্যাথও থিওরিতে সুন্দর মতো দিয়ে দিচ্ছে। একদম মানে খুব টাইপ অনুযায়ী সাজানো, প্লাস থিওরিটা অনেক সুন্দর করে লেখা। প্রামাণিক স্যারের বইও সেম। কিন্তু এই ২ টা বইয়ের মনে হয় না খুব একটা কোনো কলেজে সাজেস্ট করে। আমি খুব একটা দেখিনি বা কোনো টিচার সাজেস্ট করে। মেক্সিমাম ক্ষেত্রে হয়তো শাহজাহান তপন স্যারের বই
হ্যাঁ, সাজেস্ট করে। যদিও এটা আসলে লেজেন্ডারি। পড়লে আমার মনে হয় না ম্যাথ এনাফ হয়। একেকজনের মতামত একেক রকম হতে পারে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে শাহজাহান তপন স্যারের বইয়ে অন্তত আ এইচএসসি বা হচ্ছে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মতো যথেষ্ট ম্যাথ আছে। এটা খুবই সহজ টাইপের মনে হয় কিছু ম্যাথ দেওয়া আছে। সো আ এইটা বাদে আ তবে তার বইয়ে থিওরি গুলো অনেক সুন্দর করে হয়তো লিখা আছে। সহজ করে লিখা আছে। যারা একটু মানে জাস্ট একটু সহজ করে পড়তে চায় তাদের জন্য হেল্পফুল হতে পারে। আর আমির স্যারের বই তো মানে মেক্সিমাম ক্ষেত্রেই মনে হয় একটা রেফারেন্স বই হিসেবে ধরে নেওয়া হয়। হ্যাঁ, বইটা ভালো আছে, খারাপ না। মোটামুটি সবকিছুর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। তবে আ প্রামাণিক স্যার, সেলু স্যারের বই অনেক ভালো। হুম। ওইটা মনে হয় না খুব একটা সাজেশন দেয় হ্যাঁ, তো কোথাও। বই সম্পর্কে আশা করি যে ও যেটুক বলছে একদম টু দ্য পয়েন্টে ভালো সব ইন ডিটেইলসে বলছে যে আসলে সব এত বই পইড়া হলো যে মাথায় নিয়ে বা যাবে কি দেখা যায় শেষও করে না। অনেককে আমি এমনও দেখছি বাসায় যে বই কিনে একদম নতুনের মতো রয়ে গেছে আরকি মেক্সিমাম বই মানে অনেক স্টুডেন্ট আছে শেষই হয় প্রচুর না। বই কিনে। বই সব হ্যাঁ, নতুন। নতুন। তো একটা কমন খুব বাচ্চাদের প্রশ্ন যে যারা বিশেষ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় এদের কাছে তো একটা কমন প্রশ্ন আসেই যে ভাই কত ঘন্টা কইরা পড়তেন? অ্যাডমিশন বলস বা একাডেমিক লাইফ এগুলাতে টাইম টেবিলটা কতক্ষণ থাকতো এক্ষেত্রে পড়ার জন্য? এটা আসলে তো সবাই পড়াশোনা করেই। আর মনে হয় যে এরকম টাইম টেবিল মেইনটেইন করা কি সম্ভব কিনা আমি আসলে জানি না। বা আমি নিজেও কখনো ওইভাবে চেষ্টাও করিনি। আমার কাছে যতক্ষণ সম্ভব মনে হতো আমি পড়তাম। বা আদার্স কাজকর্ম করার পর আ খেলাধুলা মোটামুটি একটু করা হতো। ফ্রি টাইম পেলে তারপর যতটুকু পড়া যায় আসলে। কখনো এক্সট্রা প্রেশার নিয়ে বা আমাকে 18 ঘন্টা বা 15 ঘন্টা পড়তেই হবে এরকম কখনোই মনে হয়নি। তো আমার আমার কাছে যে জিনিসটা যে অনেকেই মানে মেক্সিমাম এখন স্টুডেন্টদের ক্ষেত্রেই দেখা যায় যারা চান্স পাইছে তাদের একটা স্টোরি কমন স্টোরি থাকে। যে ১ম এ খুব রেজাল্ট খারাপ হলো ১ বছর, তারপরের বছর আমি কামব্যাক দিলাম। জিনিসটা এরকম না। হুম, আমি শুরু থেকেই চেষ্টা করতাম একটা রেগুলারিটিটা মেইনটেইন করার। একদম শুরু থেকেই যেটা আ হয়তো স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুল থাকতে পারে। বাট একদম শুরু থেকেই যে জিনিসটা চেষ্টা করতাম যে রেগুলারিটিটা মেইনটেইন করা। না মোটামুটি হচ্ছে কখনোই এরকম না যে আমি টানা ৫ দিন পড়তেছি না, পরের ৫ দিন খুব পড়াশোনা করলাম। এরকম না। জিনিসটা শুরু থেকে একটা কনস্ট্যান্ট একটা ফ্লো থাকতো। এভাবেই চেষ্টা করতাম। সো সেক্ষেত্রে আমার মনে হয় না আমি কখনো এরকম মানে খুব আ আ মানে ডিফিকাল্ট লেভেলের বা অসম্ভব রকমের পড়াশোনা করেছি এরকম মনে হয় না। ঠিক আছে? তবে বাট যতটুকু পারা যায় কনসিস্টেন্সিটা হ্যাঁ, মেইনটেইন করা। কনসিস্টেন্স টা মেইনটেইন করার চেষ্টা করেছি। এটাই আরকি। আচ্ছা। স্পেশাল কোনো কিছু আমার মনে মানে পড়ে না। নিজের ইটা মেইনটেইন করছে তো ভালো। হ্যাঁ, অ্যাডমিশন টাইমে হয়তো একটু বেশি একটু পড়াশোনা করা হয়েছে। বেশি কারণ স্বাভাবিক পড়াশোনা তখন হচ্ছে পরীক্ষাগুলো দেওয়ার জন্য তো সিলেবাস শেষ করতে হবে। শেষ করতে হবে। তো একটা জিনিস কি যে আমাদের ইন্টারের যে ফার্স্ট ইয়ার যতটা আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার যদি তুই কিছু ভুলও করস একটু বেশি টাইম হয়তো তুই পাবি সেকেন্ড ইয়ার তুলে সেকেন্ড ইয়ার তো চোখের পলকে শেষ হয়ে যায় তাই না? তো এই একটু যদি সাজেস্ট করস যে এই জিনিসগুলো কখনোই করা যাবে না যাতে ওরা দেখা যায় আমার ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আমি প্রথম দিকে এই টিচার ভালো লাগে না ওই টিচারের কাছে যাইতাম ওই টিচার ভালো লাগে না ওই টিচারের কাছে যাইতাম এরপরে ঘুরে ফিরে আবার প্রথম যে টিচারের কাছে গেছি তার কাছে আসছে মনে হচ্ছে যে আমার ২-৩ মাস ফাও ফাও গেছে সব সব জায়গায় যে আমি এক অধ্যায় পড়ছি মানে ভেক্টর ওই ভেক্টর অধ্যায়টাই ১ মাস বইসা বইসা এটা একটি করে আমার পড়ছি। মনে হয় যে আ প্রথম দিকে আমি যদি তো এরকম কোনো ভুল-টুল যারা করে যেগুলো কমন সেইটা যদি একটু সাজেস্ট করি যে এই ভুলগুলা করা যাবে না, তুমি এইটা এরকম করে করতে পারো বা আমাদের পড়াশোনাটা যেটা বললি যে ওই সময় তো আসলে ইন্টারনেট অতটা জনপ্রিয় হয় নাই। তো ওই পার্সপেক্টিভ প্লাস এখন তো তুই অনেক পড়াস। তো জানোস তো বা এআই এরও হেল্প নেয় অনেকে অনলাইন কোর্স নেয়। তো এইটার ভিত্তিতে যদি একটু সাজেশন দিস যে এই ভুলগুলা করা যাবে না। এখনো হচ্ছে যে জিনিসটা আমার মনে হয় যে তুই যেটা বললি হুম, আসলে সেম ভুল আ মেক্সিমাম স্টুডেন্টেরই হয় বা আমরাও আসলে এটা ইন্টারমিডিয়েটের শুরুর দিকে এই কাজটা করতাম যে না এক স্যারের কাছে ফিজিক্স পড়ে আবার আরেক স্যারের কাছে ফিজিক্সটা পড়তে যাইতাম যে না দেখি সে কেমন পড়ায়। তারপর যে ভালো পড়ায় তার কাছে যাইতাম তারপর মনে হতো যে না এই জিনিসটা এরকম হচ্ছে না। তো এরকম করে আসলে দেখা যায় সত্যি কথা বলতে এক ভেক্টরই পড়ায় ২-৩ মাস করে। হ্যাঁ, তো এটা আসলে খুব সমস্যা। তো এটা তো একটা বড় ভুল, মেজর ভুল। আর ২য় ভুল যেটা হচ্ছে যে কলেজে ১ম যে পরীক্ষাটা হয় মানে মেক্সিমাম স্টুডেন্টেরই কি হয় যে হাফ ইয়ারলিটা মানে এগুলো পরীক্ষা খুব একটা সিরিয়াসনেস কাজ করে না। যে না এসএসসির মতো হয়তো যে পরে ৬ মাস পরে একদম কোপায় দিব। তো জিনিসটা এরকম চিন্তা করে। আ কিন্তু জিনিসটা এরকম ভুল না করে যে না আমার একবার রেজাল্টটা খারাপ হইছে, ঠিক আছে। এখন কি কারণে খারাপ হয়েছে সেটা যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। আমার তখনই যাতে আমার টনকটা নড়ে যায়। হ্যাঁ, এটা এটা যদি না নড়ে তাহলে আসলে আরো
6 মাস যাবে, 1 বছর চলে যাবে, ফার্স্ট ইয়ার চলে যাবে। ইয়ার চেঞ্জ পরীক্ষায় যদি আমি হচ্ছে একদম খারাপ করার পর আমার মনে হলো যে না এখন তো ভালো করতে হবে। হ্যাঁ, তারপরেও হয়তো অনেকেই ভালো করতে পারে। কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যায়। কারণ আমার সেকেন্ড ইয়ারে প্রি-টেস্ট আর টেস্ট পরীক্ষায় তো 2 মাস চলে যায়। হুম, আর তারপরে হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের পরে সম্ভবত সময় থাকে 8 বা 10 মাসের মতো। হুম, হুম। তো 2 মাস পরীক্ষা দিলে আমার থাকে 8 মাস। তো আমি সেকেন্ড পেপার শেষ করব না ফার্স্ট পেপারে আগের পড়াগুলো পড়বো, জিনিসগুলো তো একদম হযবরল হয়ে যায়। আর হচ্ছে আরেকটা ভুল যেটা হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে যে তখনও নিজের একটা প্ল্যান না বানানো। এই যে সবাই যা বলতেছে না, বন্ধুরা যা করতেছে আমিও তাই করব। বন্ধুরা 10টা প্রাইভেট পড়তেছে, আমিও 10টা প্রাইভেট পড়বো। বন্ধুরা 5টা প্রাইভেট পড়তেছে, আমিও পড়তে হবে। ও এই বন্ধু ওই কোচিংয়ে গেছে, মডেল টেস্ট দিচ্ছে, আমিও মডেল টেস্ট দিব। না, তোমার ওই বন্ধু দিচ্ছে জন্য যে আমার দিতে হবে তা না। তোমার তো নিজের অবস্থানটা বুঝতে হবে। এখন দেখো তোমার যদি এমন হয় যে তোমার সিলেবাসই শেষ হয়নি কিন্তু তুমি মডেল টেস্ট কোর্সে ভর্তি হয়ে গেলা, এখন তুমি মডেল টেস্টের পড়া পড়বা নাকি এই ইয়ার পড়া পড়বা, তোমার যে গ্যাপগুলো আছে সেটা পড়বা। আমার এই পরীক্ষা দেওয়া মানে কন্টিনিউয়াস পরীক্ষা দেওয়ার সবচেয়ে খারাপ দিক যেটা মনে হয় যে আহ, মানে আমি পরীক্ষা দিলে শুধু যেহেতু অল্প সময় আমি রিভিশন দিতে চাই, তো যেটা আমার পড়া আছে শুধু ওইটাই পড়ি। যে জিনিসটা আমি একবার পড়ছি সেটাই আবার পড়ি, কিন্তু যেটা আমার গ্যাপ আছে সেই জিনিসটা কি আর পড়া হয়? হয় না। সো এই তোমার নিজের লেভেলটা আগে বুঝতে হবে। এই অনেক স্টুডেন্ট যেটা করে যে অন্যরা যেটা করতেছে আমিও সেটাই করব। অথবা অনেক গার্ডিয়ানের অনেক থাকে, সিরিয়াস থাকে। আমাদের ওইদিকে দেখতাম ময়মনসিংহে যে এক এক কিছু গার্ডিয়ান থাকে একটু হয়তো ফেমাস টাইপের। তো তারা তারা হচ্ছে বিভিন্ন টিম বানায় বা গ্রুপ বানায়। তো এক গ্রুপ মানে দেখলাম গ্রুপে এই কয়েকজন গেছে, আমারও যাইতেই হবে বা আমারও করতেই হবে, ও করতেছে আমিও করব। এটা হওয়া যাবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে এই স্কুল থেকে কলেজে লাস্ট দেওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টই, ম্যাক্সিমাম বলতে হচ্ছে পার্সেন্টেজটা আসলে অনেক বড়, যাদের হচ্ছে অনেকটা ওই যে আমরা গ্রামের ভাষায় বলি না যে পাংখা গজাইছে, এই টাইপের হয়। এবং পরবর্তীতে 1-2 বছর পর তারা বুঝতে পারে যে না, আমার এটা আসলে ঠিক হয়নি, তো পড়াশোনাই করে না বা এই জিনিসটা সিরিয়াসলি নেয় না যে না আমি অনেক বড় হয়ে গেছি, আমার আর হচ্ছে এখন বাবা মা কি বলবে বা আমি কারো ধার ধারি না। এটা কিন্তু একটা হিউজ পার্সেন্টেজের একটা স্টুডেন্ট থাকে বা পোলাপান থাকে যাদের মধ্যে এই রোগটা দেখা যায় বা এই ভুলটা অনেক ওই বেশি স্পেশালি দেখা যায়। এসএসসির পরে 2-3 মাস বন্ধ পায়, একটা ফোন কিনে দেখা যায় একটু ওদিকে চলে অনেকে বাইক কিনে, হ্যাঁ, বাইক কিনে। তো ওই দিকে ফোকাসড হয়ে যায়, হুট করে একটা নতুন জগৎ মনে হয় পেয়েছে অনেকেই হচ্ছে। এখন তো অনেক আগে আসলে ক্লাস 6-7 থেকে বা 5 থেকেই হয়তো মোবাইল ফোন অনেকেই নেয় বা ফেসবুক বা এগুলা সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করে। বাট আমাদের সময় তো ম্যাক্সিমাম হচ্ছে 10, আমরা 11। ফেসবুকই তো অনেক বড় হয়ে আছি হ্যাঁ, বুঝছি। আমি তো হচ্ছে ফোন তো মেইনলি পাইলাম হচ্ছে অ্যাডমিশন টাইমে, যে আমাদের অনলাইনে পরীক্ষা দিতে অনলাইনে হতো। হয়েছে, তো হ্যাঁ। ওই টাইমে কিন্তু আমাদের এই যে দেখা যায় যে চান্স যারা পাইছে, আমাদের রুমমেট গুলাদেরও যদি জিজ্ঞেস করি ম্যাক্সিমামই বলে যে এই ইয়ার টাইমে অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন টাইমে ফোন। কেনা হয়েছে। হ্যাঁ। আর এখন তো 6-7, আরো ছোট হইতে পারে। সো এই জিনিসটা যে আমি স্কুল থেকে কলেজে লাফ দিলাম সাথে সাথে আমার একটা হিউজ চেঞ্জ হয়ে গেল। এবং এই পোর্শনটা অনেক বেশি আমার অনেক ফ্রেন্ডদের, স্কুলের ফ্রেন্ডদের দেখছি। এবং এই কারণে মানে অনেক পটেনশিয়াল থাকার পরও আজকে তারা যেখানে হয়তো তার মানে সম্ভাবনা ছিল বুয়েটে বা মেডিকেলে পড়ার, তারা কিন্তু এই জায়গাটায় নেই। শুধু এই ভুলটা একটা বড় ভুলের জন্য। তো ফোন নিয়ে যে জিনিসটা হয়েছে যে আমি রিসেন্টলি দেখছি যে আসলে যত মানে ব্যাচগুলা বড় পড়াচ্ছি মানে 24-25 এরকম যত যাচ্ছে, এই ফোনের অ্যাডিকশনটা আমাদের মনোযোগটারে খুবই খুবই পরিমাণ কমাই দিছে। আমি দেখছি যে আমার কয়েকটি স্টুডেন্ট আছে যে ওদের মেধা অনেক ভালো, ওরা অল্প পড়ে অনেক ভালো করতে পারে, বাট পড়ালেখা করতেছে না, শুধু ফোন চাপাচাপি। তো তুই যদি একটু সাজেস্ট করিস যে ফোনের এই এডিকশনটা যদি একটু কমানো যায় কিভাবে, বা তুই এখন তো ফোন ইউজ করস বা নিজেরও তো পড়াশোনা আছে, এমন তো না পড়াশোনা শেষ হয়েছে, যদি ফোনের এই জিনিসটা ট্যাকেল করা যায় কিভাবে? এটা আসলে আমিও আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই অ্যাডিকশনটা খুবই প্রচণ্ড আকার ধারণ করছে। কারণ দেখা যায় যে আসলে কিছুই পড়ে নাই, এত বারবার বলার পরও কথা শোনে না, বাবা মায়ের কথা শোনে না, বাবা মা বোঝানোর চেষ্টা করে, টিচাররা বোঝানোর চেষ্টা করে, কোনো কিছুই ওদের মোটিভেট করে না। এখন যাদের কোনো কিছুতেই মোটিভেট করে না তাহলে তাদের আসলে কোনো কিছুতে কাজই হবে না। তো এই ক্ষেত্রে আসলে অনেকে আবার চেষ্টা করে, তারপরেও হয়তো অনেকেই পারে না। তো যারা চেষ্টা করে সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি যে টাইমটা আমাদের নষ্ট করে সোশ্যাল মিডিয়া। তো এটা থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায়। আমি অ্যাডমিশন টাইমে যে কাজটা করতাম, আমার মেইন অ্যাকাউন্টটা অফ করে দিয়ে
জাস্ট এডুকেশনাল কিছু ম্যাটেরিয়ালস অল্প কিছু শেয়ার। রিসোর্স, যদি আমাদের সময় রিসোর্স খুবই কম ছিল, হ্যাঁ। অত রিসোর্স ছিল না। তারপর আপডেট মানে এই যেহেতু আমাদের করোনার টাইম ছিল, সবার সাথে ওইভাবে যোগাযোগ হতো না, আপডেটেড থাকার জন্য জাস্ট অল্প সময়ের জন্য একটা সেকেন্ড অ্যাকাউন্ট, বা ওটা অ্যাকচুয়ালি আমি খুব একটা সবার সাথে কানেক্টেডও ছিলাম না, অল্প কিছু যাদের মানে ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ করতে হবে তাদের সাথে কানেক্টেড হয়ে জাস্ট ম্যাটেরিয়ালসগুলো। সো অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, কারণ একেবারে ফোন ছাড়া এখন আবার চলবেও না, কারণ সম্ভব না। সবাই আসলে কিছু না কিছু প্ল্যাটফর্মে যুক্ত আছে। তো সেটা হোক বিভিন্ন কোর্স বা পরীক্ষা, সাম্প্রতিক কিছু ঘটনা, এগুলো আসলে একেবারে আমাকে ডিটাচ থাকা যায় না, মানে একদম দূরে থাকা যায় না। সো যতটুকু পারা যায় কম ইউজ করা, এবং হচ্ছে আহ, মানে অনেক বেশি কানেক্টিভিটি থাকলে অনেক বেশি আবার নিউজ ফিডে কন্টিনিউয়াস আসতে থাকবে, তারপর হচ্ছে এই কি করছে ও কি করছে। তো যত পারা যায় কানেক্টিভিটিটা আপাতত কম রাখা অ্যাডমিশন পর্যন্ত। তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা মানে কানেক্টিভিটিটা একটু কম রাখা, এটা একটা প্রবাবল সলিউশন হতে পারে। আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে একটু ধর্মীয় দিকে মনোযোগ দেওয়া, হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়া। দিন শেষে তো আমাদের লাক অবশ্যই ম্যাটার করে। ম্যাটার্স করে। সো এই জিনিসটা একটু চেষ্টা করা যতটুকু পারা যায়। তারপর তো বাকিটা অবশ্যই আল্লাহর হাতে। নিজের চেষ্টাটাই যাতে আসলে ত্রুটি না থাকে। তো সেক্ষেত্রে কানেক্টিভিটি কম রাখা, ধর্মীয় দিকে একটু মনোযোগ দেওয়া, বাকি সময়টা হয়তো একটু ফ্যামিলিকে টাইম দেওয়া। আমার মনে হয় এই স্ট্র্যাটেজিগুলো ফলো করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি যে পড়াশোনার রিলেটেড বললে অনেকে অনেক ভালো নোট করে পড়ে, মানে একদম সুন্দর করে, যে নাফিসের কথা বলি, নাফিস তো আমাদের ডিপার্টমেন্টও আসলে যে কোর্সে থাকে নোট করে খুব ভালো মতো। তো অনেকে নোট করে পড়ে। তো এই যে নোট করে পড়া জিনিসটা অবশ্যই ভালো, ঠিক আছে। তো অনেকে আছে যে ভালো নোট না করলে পরীক্ষায় লিখতে পারে না, মানে নিজের মাথায় থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে এখন অনলাইনের হওয়ার ফলে মানে 13-14 ঘন্টা একটা অধ্যায়ের উপরে ব্যয় করে, আবার এত টাইম নিয়ে নোট করে যে ওটার পড়ারই টাইম পায় না, খালি নোটের মতনই রয়ে যায়। তো তুই কি নোট করে পড়ছিলি বা পড়াশোনাটা এগুলোর ক্ষেত্রে? আমি আসলে অনেকেই তো অনেক শিট নোট দিত বা এগুলা, আমি আমার নিজের মতো করে নোট করার চেষ্টা করতাম। নোট করাটা কিছু ক্ষেত্রে আসলে মানে সব না, আমি এখন বায়োলজি নোট করবো না, আমি বায়োলজি নোট করে হিজিবিজি লিখে আমি কি করব, তাই না? তো ওই জিনিসটা আমি একদম বই পুরোটা মুখস্থ করার চেষ্টা করতাম। ফিজিক্সটা নোট করতাম, কেমিস্ট্রিটা কিছু কিছু ক্ষেত্রে নোট করতাম। ফিজিক্সটার দিকে বেশি ফোকাস করতাম যে না, নোটটা করতে হবে, কারণ এই ক্ষেত্রে নোটটা হেল্প করে আসলে। তো নোটটা আসলে নিজের মতো করে যত শর্টে সম্ভব বা যত কম্প্যাক্ট পসিবল করা উচিত। মানে এটার পিছনে যদি আমি অনেক রকচক করে অনেক বেশি টাইম দিয়ে দেই, এটা আসলে হবে না। বা নোট করার ক্ষেত্রে কিছু জিনিস আমি যেটা খেয়াল রাখতাম যে আমার হয়তো কোনো একটা কিছুর কাজ বা বৈশিষ্ট্য লিখতে হবে, সেটা আমি যদি খাতায় লিখি বইয়ে লিখি একই কথা, সেটা আমি কেন নোট করব? আমি নোট করতাম কি কনসেপ্টটা, বা যেটা সূত্র সূত্র লিখলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা অ্যাপ্লিকেশনটা কোথায়, অ্যাপ্লিকেশনটা কোথায়? বা আচ্ছা। একটা প্রবলেম আমার খুব সুন্দর লাগলো যে না এটাতে আমার একটু কনসেপ্টটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হচ্ছে, তখন আচ্ছা। আমি ওই চিন্তাটা এখানে লিখে রাখতাম যে এই ম্যাথের ক্ষেত্রে আমার এই চিন্তা করতে হয়েছে। তখন আমি যখন পরীক্ষার আগে দেখতাম ওই চিন্তাটা আমার মাথায় আসতো, কারণ দেখা যায় যে আমি একটা ডিফিকাল্ট প্রবলেম আমি সলভ করলাম, আমি ওইটার দিকে আর হয়তো আমার মনে থাকলো না, আমি 2 মাস 3 মাস পরে সেটা ভুলে যেতেই পারি, কারণ একটা প্রবলেম যখন একটু কঠিন হয় সেটা ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। সো ওই চিন্তাটা যদি আমি আবার একটু করতে পারি, একটু যদি পরীক্ষার আগে মাথায় আনতে পারি, সেটা আমার জন্য হেল্পফুল হয়। সো আমি চেষ্টা করতাম একটা চ্যাপ্টারকে যত ছোট করে সম্ভব নোট করতে, নিজের মতো না, ওইটা পড়লে অবশ্য এমন না যে এটা কিছুই হবে না, মোটামুটি পড়লে যাতে একটা ওভারভিউ পাওয়া যায়, এবং হচ্ছে কাইন্ড অফ সূত্র, মানে এইচএসসি স্টুডেন্টদের কিন্তু একটা বড় অংশ থাকে যাদের সূত্র মনে থাকে সূত্র না। মনে থাকে না, অনেক সূত্র। সূত্র, কারণ সূত্র অনেক হিউজ হ্যাঁ। সূত্র। তো সূত্র মুখস্থ করার চেয়ে আমার লিখে লিখে মনে রাখাটা আমার কাছে সহজ মনে হতো, মুখস্থ করলে মনে থাকে না। কিন্তু এটা যদি আমি বারবার ইউজ করি, বারবার লিখতে থাকি, সেটা আমার মনে থাকে। তো সূত্র, অ্যাপ্লিকেশন বা ডিফারেন্ট কিছু কনসেপ্ট, কিছু যদি ডিফারেন্ট ম্যাথ থাকে সেই ম্যাথটা লিখে রাখতাম। এভাবে আমি হচ্ছে আমার মতো করে নোট করার চেষ্টা করতাম। তারপর হচ্ছে এই বই দাগানো, যে অন্যদের দাগানো বই পড়া, এই জিনিসটা আমি ফলো করতাম না, আমি আমার নিজের মতো করে দাগাইতাম, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আচ্ছা। সেটা আমি আমার মতো করে করতাম। তো নোট করতে করতে আবার অনেকে কি করে যে 10-11 ঘন্টা যে ক্লাসের কথাটা বললি, তো এই 10-11 ঘন্টা ক্লাস করে তারপরে ওই ক্লাসটা আবার নোট করে, তো নোট করতে করতে আরো ধরো 4-5 ঘন্টা চলে যায়। 10-11 ঘন্টা ক্লাস করলাম, 4-5 ঘন্টা নোট করলাম, তো অ্যাকচুয়ালি 16 ঘন্টা পড়তে গেলে আমার তো রেস্ট নিতে, তারপর আদার্স কাজকর্ম করতে আমার আসলে চলে যাবে 48 ঘন্টা। তো এই 48 ঘন্টা যদি চলে যায়, আমি ওই চ্যাপ্টারে আর টাইম কখন দিব, তাই না? একটা আসলে বিরক্তি চলে আসে, স্বাভাবিক। তো এটা না করে যত কম্প্যাক্ট
নোট করা যায় বা যে জিনিসটা হয়তো আমার, তো এখন তো যারা 10-11 ঘন্টা ক্লাস করে তাদের তো স্লাইড দিয়ে দেয়। তো ওই হুম, স্লাইডে যদি কোনো এমন কিছু থাকে যে আমার এড করতে হবে বা আমার হচ্ছে এটা লিখলে ভালো হয়, সেই জিনিসগুলো হুম, নিয়ে একটা নোট করতে পারে। হুম। আমার কাছে সেটা মনে হয়। বাট এটা খুব এত ভালো হিউজ নোট বলছিস যে করতে গিয়ে নোট এত বেশি করলেও ঝামেলা, আবার নোট না না করলেও করলেও ঝামেলা, আসলে মানে পসিবল একটু না। তো ঝামেলা হয়ে যে যায়। জিনিসটা তোমার মেইন কনসেপ্টটা ওইটাও আসলে নোট করছে ভালো। তো এইচএসসিতে উঠলে আরেকটা ব্যাপার যে যেটা সবসময় চলে আসছে যে অনেক বড় সিলেবাস, তো বড় সিলেবাসটা ট্যাকেল দেওয়ার জন্য অনেক সময় অনেকে করে কি যে সাজেশনের দিকে যায়, সাজেশন দিয়ে আগেই তারা অনেক কিছু বাট্টা দিয়ে পড়াশোনা করে, মানে একটু কনসাইজ করার জন্য। তুই তুই কি হলো যে কোনো কিছু বাদ দিয়ে পড়ছিলি না প্রথমবার পড়ার সময় এ টু জেড সব পড়ছিলি? অবশ্যই মানে এখানে বাদ দেওয়ার তো কোনো আমি মনে হয় না যে সুযোগ আছে। আমি এটা মনে করি না। কারণ যেকোনো সময় কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ। এই যে বুয়েটে মনে হয় গত বছর যে কোয়েশ্চেন করলো, আমার যতদূর মনে হয় চলতরির থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। না, কিন্তু আমার সেমিকন্ডাক্টর থেকে ২ টা দিছে। দুইটা দিছে। তো আমি এখানে কি বাদ দিব? আমার তো আসলে বাদ দেওয়ার সুযোগ নেই। আমার চেষ্টা করতে হবে সব পড়ার। হ্যাঁ, এইচএসসির জন্য আমি চাইলে জিনিসগুলাকে প্রিসাইজ করতে পারি। যে আমি দেখতেছি বারবার নদী নৌকা থেকে ম্যাথ আসতেছে, নদী নৌকার ম্যাথ প্র্যাকটিস করলাম। বা আমি যখন দেখলাম এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়লাম, তখন আমি দেখলাম যে বারবার এই আ ইয়া থেকে ওই তেজস্ক্রিয়তা থেকে ম্যাথ আসতেছে। আমি ওই অংশটা পড়লাম। বা আধুনিক পদার্থবিজ্ঞানে আমার ইয়ার ৩ টা সূত্র পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে। কিছু প্রবলেম করলেই হয়ে যাচ্ছে। আপেক্ষিকতা। সো আমি এইভাবে পড়তে পারি জাস্ট এইচএসসির জন্য। কিন্তু আমি যখন অ্যাডমিশনে বসবো, আমার তো A to Z প্রিপারেশন লাগবে। কখন একটা এমসিকিউ বা একটা কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, ওই জায়গাটা থেকে আমি তো এটা পারব না। কিন্তু যারা বই পড়ছে তারা কি পারবে না? পারবে। পারবে। আর এটা তো মানে এই অ্যাডমিশন তো এরকম না যে আমার জাস্ট ৮০ পেলেই হচ্ছে। এইচএসসি তে না হয় আমার ৮০ পেলে হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাডমিশনে কি ৮০ পেলে হবে? না। আমি সিওর না। সো এখানে কেউ একটা কেউ মানে একটা কোয়েশ্চেন ১০,০০০ জন পারতেছে। কিন্তু আমি পারতেছি না। আমি তো ১০,০০০ জনের পিছনে চলে গেলাম। তো জিনিসটা তো এরকম হতে হবে। তো আমার অবশ্যই ইনিশিয়ালি চেষ্টা করতে হবে সব মোটামুটি যেগুলো আছে এই যে মেইন বই। আমি জাস্ট মেইন বইয়ের কথা বলতেছি। তো সেটা অবশ্যই সম্পূর্ণ মানে শেষ করার চেষ্টা করা উচিত। তারপর যদি মনে হয় যে না একদম হচ্ছে না, তখন কিছু জিনিস চাইলে স্কিপ করা যায়। যে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, এই মুখস্থ করতে হচ্ছে হিজিবিজি অনেক কিছু। হ্যাঁ। সেখানে কিছু জিনিস স্কিপ করলাম বা বায়োলজির কথা যদি বলি, জীনতত্ত্ব বিবর্তন নামে একটা চ্যাপ্টার আছে। তো বিবর্তনের অংশে মনে হয় অনেকগুলা ছক-টক দেওয়া আছে, হুম। ডারউইনের নীতি-টিতি দেওয়া আছে। সো ওইগুলা কিছু জিনিস অনুপাত হয়তো আছে। আমি যদিও ভুলে গেছি। ওইগুলা কিছু হয়তো স্কিপ করা যেতে পারে। হ্যাঁ? বা হ্যাঁ, বোটানির একদম লাস্ট চ্যাপ্টারে মনে হয় ওই বিভিন্ন রকমের উদ্ভিদ, কোন এরিয়ায় কি এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ, জিনিসপত্র হ্যাঁ। দেওয়া আছে। যদিও ভুলে গেছি। সো এগুলা চাইলে একটু স্কিপ করা যেতে পারে। বাট আমার তো শুরুতে টার্গেট থাকতে হবে এরকম যে না আমি সব পড়ার চেষ্টা করব। মেইন বইয়ের একটা বই আমি একদম টোটালি কমপ্লিট করব। টোটালি কমপ্লিট করবে। এটাই আচ্ছা। টার্গেট থাকা উচিত। তো এই পর্যায়ে আমরা মোটামুটি ও যেগুলা বলছে আমাদের এইচএসসি পর্যায়ে যে কোয়ারি থাকে, বা ও অনেক সুন্দর করে সব কয়টা কথাই গুছাই বলছে, নোট থেকে শুরু করে পড়া কতক্ষণ পড়বা, প্লাস তোমাদের কি কি ভুল হইতে পারে সবগুলো অনেক গুছাই বলছে। তো আমরা একটু অ্যাডমিশন সেকশনে চলে যাই। তো যেহেতু তুই অ্যাডমিশনে মেডিকেলেও চান্স পাইছো, ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাইছো, এবং শুধু চান্স পাও নাই, মানে একদম মেডিকেলে তো থার্ড, একদম টপ অফ দ্য টপ। তো মাথায় কি আগে থেকেই শুরুর চেয়ে প্ল্যান ছিল যে দুইটাতেই তোর ভালো করতে হবে বা চান্স পাইতে হবে, বা কোনো ফিক্সড একটা ছিল ওইটা হইলে হইছে, নাইলে না আমার এইটাতে চান্স পাইতে হবে, নাকি কিরকম না প্ল্যানটা আমার কিরকম ছিল? শুরু সত্য কথা বলতে একদম এইচএসসি লাইফ থেকে আমার টার্গেট ছিল যে হয় ঢাকা মেডিকেল, না হয় বুয়েট, না হয় ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা। মানে অন্য কোনো জায়গায় যে আমি পড়বো, হ্যাঁ। মানে এই কথাটা আমি কখনো চিন্তা করিনি। তো এই ৩ টার মাঝে আমার পড়তে হবে। এটা আমার ফার্স্ট টার্গেট ছিল এবং অবশ্যই স্বপ্ন সবসময় বুয়েট ছিল। মানে বুয়েট তো অবশ্যই ফার্স্ট টার্গেট ছিল যে ইন কেস যদি আমার বুয়েট না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি অন্য অপশনের কথা ভাববো। মানে বুয়েট ছাড়া কখনো আসলে অন্যরকম কিছু কখনো চিন্তাও করিনি বা মাথায় আসেওনি। বুয়েটে পড়ে কি করব না করব সেটা তো পরে। বাট মানে এইচএসসি স্টুডেন্ট হিসেবে শুধু মাথায় ছিল বুয়েটে পড়তে হবে। তো ওটাই অ্যাকচুয়ালি টার্গেট ছিল। এইচএসসি থেকেই যে আমার ওই প্রিপারেশন নেওয়া যায় না, ২ টাই একসাথে পেতে হবে, ওরকম না। আমি শুরুতেই যে কথাটা বলছি যে আমার শুরু থেকেই ফোকাস ছিল শুধু মানে এইচএসসি পড়াটা আমার কমপ্লিট করতে হবে। কারণ আমার কাছে মনে হইতো যে টিচাররা যে যাই বলুক না কেন, আমি শুরুতে হচ্ছে এইচএসসির পড়াটা এবং আমি অ্যাডমিশনের কোশ্চেনগুলো ঘাঁটছিলাম। যে না অ্যাডমিশন আসলে কেমন কোশ্চেন করে। তো আমার কাছে মনে হয়েছে যে অ্যাডমিশনে 80 to 90% কোশ্চেন আসলে আমার এইচএস। এইচএসসি পড়লে হয়ে যাবে। তো এই কারণে আমি
শুরু থেকে 4টা সাবজেক্ট ভালো করে পড়তাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। অন্য সাবজেক্ট যাই যাক, আমার এই 4টা সাবজেক্ট ভালো করে ভালো পড়তে হবে। করে পড়তে হবে। আমি অন্য সাবজেক্টের দিকে খুব বেশি একদম চিন্তাই ছিল না। বাংলা পড়তাম হচ্ছে পরীক্ষার কয়েকদিন আগে, আইসিটিও সেম, ইংলিশও তো সেম। বাট হুম, মানে আমার টার্গেটই ছিল এই 4টা সাবজেক্ট ভালো করে পড়া। তো ওই 4টা কারণ আমার কাছে আমি চিন্তা করতাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, 4 সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। মেডিকেলে পরীক্ষা দিলে ম্যাথ লাগবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগবে। হুম, ইংলিশ সাধারণ জ্ঞান তো এটা সবার জন্যই। তারপর হচ্ছে বুয়েটে পরীক্ষা দিলে আমার 3টা লাগবে। সো আমি যেখানেই পরীক্ষা দেই না কেন, হয় আমার 3টা লাগবে, না হয় 4টা লাগবে। হুম, তাহলে আমি যদি 4টা সাবজেক্টে এইচএসসি তে ভালো করে পড়ি, পড়ি। তাহলে তো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো, ম্যাথটা যখন ভালো করে করব, প্লাস বায়োলজি পড়বো। আমার তো প্রিপারেশন হয়ে প্রিপারেশন যাচ্ছে। হয়ে তাহলে যাচ্ছে। তো এইচএসসি তে যদি আমি 4টা সাবজেক্ট ভালো করে পড়ি, আমি এখনো আমার স্টুডেন্টদের সেম কথাটাই বলি, সবসময় বলি যে, "তুমি 4টা সাবজেক্ট ভালো করে পড়ো।" হুম, হ্যাঁ, আমি তোমাকে পড়াচ্ছি জন্য এই কথা বলব যে, "না বায়োলজি পড়ো না।" অনেকেই হচ্ছে বা যারা মেডিকেল সেক্টরে আছে তারা বলে যে, "না আ ম্যাথ ইঞ্জিনিয়ারিং করো এ না। ম্যাথ করতে হবে না, তো ম্যাথ কোনো মতো পড়বা।" বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে অনেকেই বলে যে, "না বায়োলজি পড়তে হবে না।" জিনিসটা এরকম না। আমি সবসময় বলি যে, "তুমি 4টা সাবজেক্ট পড়ো, তারপর তোমার সুযোগ যেখানে আছে। তারপর তোমার প্ল্যান কোথায় আছে বা তোমার স্বপ্ন কি সেটা তুমি তারপরে চিন্তা করো। আগে তোমার 4টা সাবজেক্ট ভালো করে পড়ো।" তো আমি সবসময় হচ্ছে যে যাই বলুক বা অনেকে অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করতো বা অনেক কথা বলতো। আমি পারতপক্ষে খুব একটা মোটিভেশনাল ভিডিও বা এগুলো দেখতাম না। তারপরেও যা শুনতাম। তো আমার কাছে আমার প্ল্যানটা এরকমই ছিল যে না আমি 4টা সাবজেক্ট ভালো করে পড়বো। তারপর অ্যাডমিশনেরটা অ্যাডমিশনে দেখব। তো ও আসলে মানে ওর এইচএসসি থেকেই ও আসলে 4টা সাবজেক্ট ভালো মতো পড়ছে, অ্যাডমিশনও পড়ছে। তো ওর আসলে সমস্যাই আসলে ফিল হয় না যে আলাদা কইরা কিছু পড়া লাগবে বা এরকম না টাইপের। এরকম না, জাস্ট ওই মেডিকেলের জন্য শুধু মনে হয় সাধারণ জ্ঞানটা আর পড়া হয়েছে। এই ইংলিশটা তো। ইংলিশ তো আসলে আমরা সবাই 6 থেকে যা পড়ে আসতেছি মনে হয় ওইটাই। ওইরকম করেই পড়ে আসতেছি। তো এটার হ্যাঁ, জন্য আমি মনে হয় যে খুব একটা ১ মাস পড়লেও যে আমি যতগুলা কারেক্ট করতে পারবো, ১ মাস না পড়লেও ততগুলাই কারেক্ট হবে। হুম, ওই appropriate preposition, right form of verbs, তারপর হচ্ছে কি যেন synonym, antonym এগুলোই তো আসে। হুম। এগুলো তো আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। তো আমাদের আসলে অ্যাডমিশনের সময় বলতে গেলে আমাদের কোচিং তো এখন অনেকগুলো হয়েছে। আমরা তো মেইনলি উদ্ভাস বেসিস ছিলাম, তাই না? সবাই মোটামুটি কম বেশি যা চান্স পাক আর না পাক মোটামুটি মেক্সিমাম উদ্ভাস। তো একটা জিনিস হলো যে আমাদের সবারই মাথায় আসে যে অনেকে আছে যে এইচএসসিতে পুরাটাই এইচএসসি বেস ছিল, বই টই পড়ছে ভালো মতো। উদ্ভাসে গেলে একটা নতুন জিনিস আছে কনসেপ্ট বুক। ওইখানে কিছু টাইপ ওয়াইজ ম্যাথ বা ভালো ম্যাথ। অবশ্যই আমাদের সময় দেখা যাইত যে অতটা এই জিনিসটা জনপ্রিয় হয় নাই। মানে জনপ্রিয় হয় নাই বলতে একদম শুরু থেকেই সবাই পড়বে। কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে। তো এমন যদি কেউ থাকে যে কথার কথা এইচএসসিতে কনসেপ্ট বুকটা দেখি নে বাট ভালো পড়ছে, মেইন বইটা ভালো মতো পড়ছে। তো এই অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়ে কি কনসেপ্ট বুকটা ভালো মতো শেষ করা দরকার? বা কোচিং বিভিন্ন কোচিংগুলো যে ম্যাটেরিয়ালসগুলো দেয়, এই ম্যাটেরিয়ালসগুলো কি ভালো মতো শেষ করা আবশ্যক? আচ্ছা, আ এখানে মেইন বই যদি কারো ভালো করে পড়া থাকে, হুম, কেউ যদি প্রামাণিক স্যারের ম্যাথ করে, তার তো আমার মনে হয় না যে অন্য কোনো ম্যাথ বা যতই কনসেপ্ট বুক আসুক, যাই আসুক, আটকানোর কোনো সুযোগ আছে। এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা হচ্ছে এখন আ যেটা হইছে আমাদের সময় তো আসলে কোচিং মানেই ছিল উদ্ভাস। মানে হুম, ইঞ্জিনিয়ারিং মানেই উদ্ভাস বা হুম, মেডিকেল অনেকগুলো ছিল। হুম, বাট ইঞ্জিনিয়ারিং মানে মনে হয় না উদ্ভাস ছাড়া অন্য কেউ কিছু চিন্তা করার সুযোগ ছিল। ছিল না। মানে আমাদের অন্য কোচিং এ যে ভর্তি হতে হবে এই জিনিসটা মাথায় কখনো আসতই না। হ্যাঁ, তো উদ্ভাসের কনসেপ্ট বুক আসলে আমার কাছে আমি মনে করি যে খুব ভালো একটা বই। মানে হ্যাঁ, আমাকে খুব হেল্প করছে। কারণ আমার আচ্ছা। কিছু কনসেপচুয়াল কিছু প্রবলেম ছিল। কারণ আমার কাছে তখন যে প্রাইভেট গুলো পড়তাম আমার কাছে মানে কিছু টিচারের পড়ানো খুব একটা ভালো লাগতো না। বা আমার মনে হতো যে আমার যতটুকু দরকার আমি সেটা পাচ্ছি না। আমি পাচ্ছেন যেটা না। পাচ্ছি না। স্পেশালি ম্যাথ এর ক্ষেত্রে যে প্রবলেম গুলো হতো। সেটা কনসেপ্ট বুক অনেক হেল্প করছে। তো এটা বলার কিছু নেই। আর যার মেইন বই ভালো করে পড়া আছে, তার কাছে কনসেপ্ট বুক খুবই ইজি লাগবে। যে মেইন হুম, বই ভালো করে পড়ছে, তার কাছে শুধু কনসেপ্ট বুক না, কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাংক সবকিছুই মোটামুটি ইজি লাগবে। এটা হুম, খুব একটা চিন্তা করার আমার মনে হয় না সুযোগ আছে। আর অনেকেই শুরু থেকেই পড়তে চায়। আমার কাছে মনে হয় না যে এইচএসসি লাইফে শুরু থেকেই কনসেপ্ট বুক পড়ার কোনো প্রয়োজন আছে। যদি কেউ পড়তে চায় দেখা যায় যে মেইন বই ভালো করে পড়েনি। তাহলে তার আরো উল্টা সমস্যা হবে। আর হুম, যে মেইন বই এইচএসসি তে ভালো করে পড়ছে, সে যখন এই কনসেপ্ট বুক বা কোয়েশ্চেন ব্যাংক করতে যাবে, তো তার জন্য মনে হয় না খুব একটা সমস্যা হবে। বা তার যদি কিছু বাকিও থেকে যায়, তাতেও তার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। কারণ আল্টিমেটলি আমাদের কখনোই মানে বুয়েট বা হচ্ছে আদার্স যে রুয়েট, কুয়েট, চুয়েট আছে, কখনোই তো আর কোনো বই থেকে হুবহু কোয়েশ্চেন তুলে দেবে না। বা আমি কনসেপ্ট বুক একটু বাদ দিলাম। বাট সে যে মেইন বই ভালো করে পড়ছে, তার অবশ্যই কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে। হুম, কারণ সে সবগুলো কনসেপ্টে কভার করছে। আমরা কনসেপ্ট বুকে তো নিশ্চয়ই মেইন বইয়ের বাইরের কোনো কনসেপ্ট খুব একটা দেওয়া থাকে না। না। হয়তো রেয়ার কেস,
অল্প দুই একটা চ্যাপ্টারে দুই একটা প্রবলেম থাকতে পারে বা দুই একটা এক্সট্রা কনসেপ্ট থাকতে পারে, বাট সেটা মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে, এবং সে যে মেইন বই ভালো করে পড়ছে সে পড়তে পারবে, এটা সমস্যা হওয়ার কথা না। তো এই একটা কোশ্চেন এটার সাথে না বললেই নয় যে তোর মনে আছে কিনা যে 23 না 24 সালে একটা ছেলে বুয়েটে মানে ভালো রেজাল্ট করছিল, তো ও খুব হাইপ উঠাইছিল যে ইন্ডিয়ান রাইটারের বই পড়তে হবে, মানে একটা আইআইটি হ্যাঁ কোশ্চেন ওইগুলা সলভ সলভ করতে করছে, হবে। মানে একটা মানে প্রশ্ন মিলে গেছিল বুয়েটের অ্যাডমিশন টেস্টের হ্যাঁ, সাথে, 22 সালে। এরকম কিছু একটা, হ্যাঁ আমারও যতটা মনে পড়ে। তো এইটা কি আসলে মানে দরকার আছে কিনা? মনে হয় না এটা তো আমি তো না হয় বইটা একটু পেছনের দিকে ছিলাম, যা হুম, আমাদের সময় যারা টপ করেছে যেমন অনেকেই তো পরবর্তীতে এটা নিয়ে কথা বলছে, হুম, যেমন মেফতাহুল আলম সিয়াম, হ্যাঁ, তো ও আসলে তো রেকর্ড হোল্ডার, তাই না? হ্যাঁ রেকর্ড হোল্ডার, হ্যাঁ, ওই আসলে প্রথমে এটা তো শুরু করছে এই যে ট্রিপ মানে মানে এটা তিনটা। কি হ্যাঁ আসলে তিনটা হ্যাঁ, ক্ষেত্রে যে পাওয়া যায় ও হ্যাঁ, ফার্স্ট স্টার্ট করছে। তো ও তো বলেই দিছে যে ও তো কখনোই আইআইটি যেটি বলে জানতোই না যে তো সেখানে তো আসলে আমি বলার কিছু নাই। এটা খুবই আসলে একটা মানে কি বলবো, মানে এটা আমার মনে হয় না যে স্টুডেন্টের দোষ আছে। স্পেশালি কিছু এডুকেশনাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা যাদের আমি যদি স্লাইড গুলো দেখি ম্যাক্সিমাম থাকে হচ্ছে এই ইন্ডিয়ান কোশ্চেন। কোশ্চেন। হ্যাঁ, ওই আইআইটির কোশ্চেন গুলো ট্রান্সলেট করে জাস্ট দিয়ে দিচ্ছে, এবং এটা হয়ে যাচ্ছে তাদের খুবই মানে কি মানে দামি রিসোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট এটা আসলে বইয়ে আছে। অ্যাট্রাক্ট করার হ্যাঁ, একটাই। অ্যাট্রাক্ট করার একটা উপায়। এই জিনিসটা কি হচ্ছে, স্টুডেন্টরা ভাবতেছে যে খুব কঠিন প্রবলেম সলভ করতে হবে, সে এটাতে টাইম দিচ্ছে। কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে একটা অ্যাডমিশনের যদি আমি কোশ্চেন অ্যানালাইসিস করি, কত পার্সেন্ট কোশ্চেন এরকম আসে? 5%, 5%ও তো আসে না মনে হয়। হাইয়েস্ট হইলে দুইটা একটা এরকম তিনটে। তো এই একটা দুইটা আমি করার টাইমই পাবো না। আমি হ্যাঁ 40 টার মাঝে বা 60 টার মাঝে 60 টা আনসার করব। করব না সেটাই। তো। হ্যাঁ, তাহলে তো আমার ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। হুম, এই যে এত কঠিন, মানে আগে তো আমাদের সময় তো আইআইটির যে কোশ্চেন করতে হবে এটা তো কেউ মাথায় আনতো না। হ্যাঁ, হ্যাঁ, আনার প্রশ্নই ছিল না। কিন্তু তারপরও আমাদের যে পাশের রেট ছিল, এখন কি পাশের রেট তার চেয়ে বাড়ছে? তার চেয়ে মানে মার্ক বাড়ছে? হ্যাঁ, তো অনেকে এক্সাম্পল দেয় মেডিকেলের কাট মার্ক বেড়ে গেছে। কারণ মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন ড্রপ করছে। হ্যাঁ, কোশ্চেন কোয়ালিটি ড্রপ করছে। আমাদের সময় মনে হয় 67 বা 66, 8 এরকম ছিল। হ্যাঁ। বাট এবার 74। কারণ কি? কারণ ওদের কোশ্চেন কোয়ালিটি ড্রপ করছে। এমন না যে স্টুডেন্ট ভালো করতেছে। আর এই বছর প্রশ্নটাও যেন কেমন আমার কাছে খুবই লাগছে, বাজে ছিল। বাজে ছিল। আমার কাছে মনে হয় মানে কোয়ালিটি খুবই বাজে। দেখা যায় যে আমি যে ৪-৫ বছর ধরে পড়ি না, আমি অনেকগুলো পারবো। তো জিনিসটা এরকম ছিল। তো এটা আসলে ওদের সমস্যা। এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেখলেই বোঝা যায়। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কত পার্সেন্ট পাস করে? গতবারও মনে হয় 9% বা 10% এর মতো পাস করছে। হ্যাঁ, সো এখানে আসলে যেখানে মানে এই সহজ কোশ্চেন গুলোই মানুষ আনসার করে পাস করতে পারতেছে না। মানে যে স্টুডেন্টটা এগুলো সলভ করতেছে, সে কি আসলেই বাকি বইয়ের সব পারে কিনা? আমার মনে হয় যারা এগুলো নিয়ে বেশি মানে মাতামাতি করে, তারা মেক্সিমামই হচ্ছে বইয়ের কোশ্চেন গুলোই পারে না। তারপর মানে আমি যখন বই 100% কমপ্লিট করব, তারপর হ্যাঁ, তারপর তুমি একটু এক্সট্রাঅর্ডিনারি হতে পারো। তুমি সেটা করতে পারো। তোমার বইতে টপ 50 থাকার ইচ্ছা, তুমি করতে পারো। সেটা অবশ্যই তুমি করো। এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। বাট যখন তুমি দেখতেছো যে তোমার বই শেষ হয়নি, সেখানে তুমি আইআইটি প্রবলেম সলভ করবা কিনা, সেটা আসলে মানে অনেক আ মানে অবান্তর একটা প্রশ্ন হয়ে যায়। আমার কাছে মনে হয়। তো প্রিপারেশনে ও পুরাটাই বলছে যে ও কীভাবে কী পড়ছে বা ম্যাটেরিয়ালস কী কী পড়ছে। তো একটু আসি আমি পরীক্ষার হলে, মানে আমরা যা পড়ি না কেন আসলে নির্ভর করতেছে পরীক্ষাটা আমি কিভাবে দিছি, তাই না? তো তোর কাছে ফার্স্টে শুনবো মেডিকেলের এক্সামের একটু এক্সপিরিয়েন্সটা, যে কত মিনিটে কয়টা দাগাইছিলি এবং টোটালে কয়টা দাগাইছিলি, এবং পুরাটা যদি একটু বলতি যে এই ঢুইকা কি হয়েছে একদম পুরো ইন ডিটেলসের পরীক্ষার হলের সিচুয়েশনটা, আচ্ছা। বা আ যাওয়ার আগে প্রিপারেশনের একটা ব্যাপার আছে, রিভিশনটা যদি একটু আগে থেকেই যদি নিস তাইলে ধর 1-2 দিন আগে কি কি পড়ে গেছিলি, হলে বৈশা কি ফেস করছো, পুরাটা যদি আচ্ছা। একটু গল্পটা বলতো। তো ১-২ দিন আগে থেকে ১ম এ যে চিন্তাটা ছিল, আমি ১ম এ বের করলাম যে কোন জিনিসগুলো মনে থাকে, কোন জিনিসগুলো মনে থাকে না। হুম, আমার ফিজিক্স মনে থাকে। আমি ওটা পড়ি নাই। আচ্ছা, তারপর ফিজিক্সের মাঝে কোনটা মনে থাকে না, আমার জ্যোতির্বিজ্ঞানের কিছু ইনফরমেশন থাকে না, হুম, 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 ওইগুলো মনে থাকে না। খুবই, এবং আ ইন্টারেস্টিংলি ওই জ্যোতির্বিজ্ঞানের ওই টপিক থেকে আমার যতদূর মনে পড়ে আমার ২ টা কোয়েশ্চেন কমন পড়ছে। আচ্ছা, মানে আমি জাস্ট পরীক্ষার আগে এগুলা দেখে গেছি, এবং ওইখান থেকে আমার ২ টা কোয়েশ্চেন কমন পড়ছে। কারণ আমি বুঝতে পারছি যে আমার ওই জিনিসটা মনে থাকে না। তারপর আমি চিন্তা করলাম আর আর কি মনে থাকে না? আমার মনে থাকে না কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আছে না? হুম, ওই হিজিবিজি অনেক কিছু লেখা হ্যাঁ আছে। ল্যাবরেটরি রসায়ন এটা ল্যাবরেটরি, হ্যাঁ, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার যেটা,
হ্যাঁ, এখানে কিছু, কিছু ইনফরমেশন আছে যেগুলো আমার মনে থাকে না। তারপরে যে কিছু সম্ভবত সংকেত দেওয়া আছে, একটু কঠিন। তো হুম, সেগুলো হুম। আমার মানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই জিনিসগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করলাম। তারপর হচ্ছে আ আর কি মনে থাকে না? আর হচ্ছে বায়োলজিটা। বায়োলজিটা হচ্ছে আমি মোটামুটি লাস্ট ৩-৪ দিনে চেষ্টা করছি যে বায়োলজিটা বেশি রিভিশন দেওয়ার। কারণ বায়োলজিটা আসলে মেইনলি তো আমার মনে থাকতে হবে। ফিজিক্সে আমি হয়তো ওইভাবে যেহেতু ভালো করে পড়া আছে, মনে আছে প্লাস হচ্ছে কিছু কনসেপচুয়াল প্রবলেম আসবে সেগুলো আমি পারবো। বা কেমিস্ট্রি মোটামুটি ভালো করে পড়া আছে যেহেতু আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি আরো বেশি মুখস্থ করতে হয়। হ্যাঁ, মানে আমাদের সময় যে কোয়েশ্চেন হলো, মানে অনেকগুলো কোয়েশ্চেন প্রায় ৭ টা না ৮ টা কোয়েশ্চেন একদম মুখস্থ টাইপের মুখস্থ চলে আসছে। টাইপের ছিল। সো এই জিনিসটা যেহেতু মুখস্থ করাই আছে সেটা আমার খুব একটা সমস্যা নেই। বাট মেইন সমস্যাটা কোথায় হবে? আমার বায়োলজি আমার মনে থাকবে না। তো আমি লাস্ট ৪-৫ দিন মোটামুটি পুরোটাই আসলে বায়োলজির পেছনে দেওয়ার চেষ্টা করছি। প্লাস ওই জ্যোতির্বিজ্ঞান প্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট অ্যান্ড ফিফথ চ্যাপ্টার এবং জৈব কিছুটা। তো এটা হচ্ছে পড়ার চেষ্টা করলাম। তারপর হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজে যে সিলেবাস টুকু যতটুকু আছে যতটুকু পারা যায়। কারণ আমি তো অল্প সময়ে যেহেতু আমার মেইনলি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। প্রিপারেশন ছিল। তো খুব বেশি তো পড়ার সুযোগ পাবো না। যতটুকু পারা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাম্প্রতিক সেগুলো কভার করার চেষ্টা করলাম। এগুলা আসলে তুই মানে মেডিকেলের কোচিং কি করছিলি? না তাহলে মেডিকেলের এই কোচিং করিনি। এই জিনিসগুলো পড়তে হবে এটা কেমনে বুঝছিলি? মানে ভিডিও টিডিও দেখে নাকি? না এটা তো কোয়েশ্চেন দেখলেই বোঝা যায়। আচ্ছা, আর সিলেবাস দেখলাম আর হ্যাঁ, আরেকজন ভাই ছিল আমার পরিচিত যে ময়মনসিংহ মেডিকেলের। আচ্ছা। উনি বেশ হেল্প করছে। উনার কাছে মেইনলি বায়োলজি পড়তাম শুরুর দিকে। তারপর অ্যাডমিশনের মানে আমাদের আইইউটির পরীক্ষা হয় ১ সপ্তাহ আগে ছিল আর ১ সপ্তাহ পরে মেডিকেল ছিল। না আইইউটি ১৯ তারিখে ছিল। হ্যাঁ, আর মেডিকেল কত ২ ছা তারিখে ছিল। ও আচ্ছা ২ তারিখে। মার্চের ১৯ তারিখে আইআইটি ছিল আর আচ্ছা, এপ্রিলের ২ আচ্ছা। তারিখে হ্যাঁ, হ্যাঁ। মেডিকেল ছিল। সো কাছাকাছি ওই ছিল। টাইমটা আমি হচ্ছে সাধারণ জ্ঞান তার সাথে কনসাল্ট করলাম। সে অনেক হেল্প করেছে। প্লাস কিছু পরীক্ষা দেওয়ার সুযোগ দিছে তার ওখানে। তো ওখানে পরীক্ষা দিলাম প্লাস হচ্ছে জেনারেল নলেজ গুলো কালেক্ট করলাম তার শীট। তারপর হচ্ছে আমার কিছু একটা বই যেহেতু আমার কাছে কোনো রিসোর্স ছিল না। আমি তো হুম, আর মানে রিসোর্স কই পাবো জেনারেল নলেজে। হ্যাঁ, উদ্দাস হুম। থেকে আমাদের কিছু একটা মনে হয় জিকে কোশ্চেন ব্যাংক দিয়েছিল সেটা হ্যাঁ। পড়লাম প্লাস হচ্ছে কিছু রিসোর্স থেকে মেইনলি জেনারেল নলেজটা পড়লাম লাস্ট মোটামুটি ১০ দিন জেনারেল নলেজ বায়োলজি কেমিস্ট্রি এগুলোর দিকে ফোকাস করলাম তো এই ছিল মোটামুটি আর কি মেডিকেল প্রিপারেশন আর পরীক্ষার হলের যে ব্যাপারটা আমি মোটামুটি হচ্ছে যতটুকু পারা সম্ভব একদম একদম টেনশন ফ্রি থাকার চেষ্টা করলাম কারণ আমার কাছে মনে হতো যে যেহেতু আগে ২টা পরীক্ষা দিয়ে ফেললাম হুম। এমআইএসটি আর আইইউটি আইওটি। পরীক্ষা দিলাম তো ওগুলোতেও চান্স হলো তো মনে হয়নি যে আসলে আমার কাছে এরকম প্রেশার ছিল না যে আমার এটাতে চান্স পেতেই হবে বা আমি যতটুক মানে যেহেতু ওইখানে কিছু ওই প্রিপারেশন নেওয়ার জন্য কিছু পরীক্ষা দিলাম ওগুলো তো মোটামুটি সবগুলোতে 80 প্লাস মার্কস ছিল তো আমার কাছে টার্গেট এরকমই ছিল যে যেহেতু ওগুলোতে পারছি ওগুলো তো আমার মানে আমি প্রতিনিয়ত পরীক্ষা দেই না যেহেতু তো ওগুলোতে যেহেতু 80 প্লাস পাইছি তাহলে আমার এখানেও তো সম্ভব কারণ ওইগুলো থেকে তো খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না তো আমার কাছে জাস্ট এটুকু চিন্তা ছিল আমি মানে ওই ভাইয়ের কাছে বা কোচিং এ উদ্ভাসে মনে হয় কয়েকটা পরীক্ষা প্রিপারেশনের জন্য দিল ৫০০ টাকা দিয়ে ৫০০ টাকার আচ্ছা। একটা ব্যাচ দিল হুম, যে পরীক্ষা দিলাম আমি জাস্ট ওই পরীক্ষাটাই এখানে দেওয়ার চেষ্টা করব তো অনেকেই হচ্ছে অনেক নার্ভাস থাকে এটা আসলে খুব বড় ম্যাটার মানে যখন এটা আসলে এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে মানে যখন তার এক্সপেকটেশন থাকে যে না আমার এখানে চান্স না পেলে অনেক ক্ষতি হয়ে যাবে তো এই প্রেশারটা যারা নেয় তাদের জন্য হয়তো অনেক সমস্যা হয় তো আমার কাছে এরকম কোনো প্রেশার ছিল না যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য হুম, প্রিপারেশন নিলাম তো তারপর হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ১ ঘন্টা আগেই আমাদের মনে হয় নিয়ম ছিল যে ১ ঘন্টা আগে হুম, যেতে হবে হলে। হুম। তো ১ ঘন্টা আগেই গেলাম। তারপর এবং এখানে একটা ভালো দিক ছিল যে আমার কলেজে আমার সিট পড়ল আচ্ছা। আ লাকিলি। তো সবকিছুই তো পরিচিত ছিল। আ তারপর পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ। আর পরীক্ষার হলে আমি কখনো চিন্তা করিনি যে আমার এতক্ষণে এতগুলা দাগাইতে হবে। আমি সামনে আসতেছে আমি দাগাচ্ছি। টাইম দেখলাম মোটামুটি হ্যাঁ, ঠিক আছে। আমার 40 টু 40 না সরি 50 মিনিটসের মধ্যে আমার মোটামুটি সব হয়ে গেল। তারপরে ১০ মিনিটে হচ্ছে যে কয়েকটা বাকি ছিল 50-50 সেগুলো একটু দেখলাম যে কোনটা আসলে আবার মাথায় আসে কিনা। এই তো। কারণ মেইনলি বাকি ছিল ইংলিশের কয়েকটা বাকি ছিল, বায়োলজির ২-১ টা বাকি ছিল। এইগুলাই আরকি। তো ওইদিকে তারপর একটু চেষ্টা করলাম। আ এই তো খুব বেশি প্রেশার নেইনি কখনোই। আর পরীক্ষার হলের প্রেশার নিলেই আসলে মনে হয় যে সমস্যা হয়ে যায়। এটা আসলে অনেকের অবশ্য প্রেশার নেওয়ার অ্যাবিলিটিটা বেশি থাকে, অনেকের একটু কম থাকে। যারা একটু নার্ভাস বেশি হয়ে যায় তাদের জন্য এই অ্যাডমিশন আ মানে দেখা যায় যে অনেক ভালো পড়েও অনেকে চান্স পায় না। হুম।
আর মেডিকেল পরীক্ষা তো আসলে ১ ঘন্টার এমসিকিউ, এটা আমার কাছে মনে হয় যদিও যে ফিল্টারিংটা ভালো হচ্ছে না। তারপরেও আমার ফ্রেন্ড একটা কথা বলছিল যে, "যখন তুমি ১,০০,০০০ মানুষের মাঝে একটা বিস্কুট দৌড় দিবা, তখন সেটাও কঠিন হয়ে যায়।" তো জিনিসটা ওরকম আরকি। যেহেতু এত বড় একটা পরীক্ষা, প্রেশার ফ্রি থেকে দেওয়াটাই যতটুক দেওয়া যায়। এই তো। তোর পুরো প্রিপারেশনটাই তো আসলে ইঞ্জিনিয়ারিং বেসিসে ছিল বললি যে। তো যখন মেডিকেলের পরীক্ষা দিলি, বাংলাদেশে মনে কর চান্স পাওয়া একটা কথা, তুই বাংলাদেশে সারা বাংলাদেশে 3rd হইছিস। তো এইটার শুইনা রিঅ্যাকশনটা আসলে কিরকম ছিল? আচ্ছা, এখানে আ পরীক্ষার হলে তো মোটামুটি পরীক্ষা ভালো দিলাম। তারপর দেখলাম যে আশেপাশে সবাই বলতেছে পরীক্ষা ভালো হইছে। তো ভাবলাম যে তাহলে তো সবারই পরীক্ষা ভালো হয়েছে, চান্স হবে নাকি হবে না, দেখা যাক। তারপর হচ্ছে যেহেতু আমার অত টেনশন ছিল না, আমি এসে হচ্ছে পরীক্ষার ইয়াটা দেখলাম। মানে বিভিন্ন কোচিং সেন্টার থেকে তো সলভ শিট দিল। সলভ শিট গুলোর সাথে মিলাইলাম। মোটামুটি দেখলাম যে আ ৮৭-৮৮ এরকম হবে। মানে আমি জানি না এক্সাক্টলি, বাট এরকম আমি হিসাব করে যা দেখছি মোটামুটি হচ্ছে তাই পাইছি। সো মোটামুটি দেখলাম যে ৮৬-৮৮ এর মাঝে আসবে। কয়েকটা তো কনফিউজিং কোয়েশ্চেন থাকে। তো তারপর ভাবলাম যে তাহলে তো হবেই। হ্যাঁ, তারপর আবার ওই যে নাফিস, সে বলল তারও তো ৮০ উপরে হলো। পরে সে বলল যে না, এবার ৮০ তে চান্স হবে না। ঠিক আছে? কারণ কি? কারণ সে কোচিং এ পরীক্ষা দিয়ে দেখছে যে ৮০ পাইলে এখন ৭০০-৮০০ করে হয় পজিশন। তো তাহলে ধারণা ওর ধারণা এরকম। তো এসে মনে হয় বুয়েটের পরে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করলো। তা আমি ভাবলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে গেছে, এখন আর পড়ব না। কারণ মেডিকেলে চান্স হয়ে যাবে। মানে আমি ওর কথায় বিশ্বাস করিনি। কারণ আমি বিশ্বাস করতাম যে ৮০ এর উপরে পাইলে অবশ্যই। কারণ কোয়েশ্চেন যথেষ্ট আমাদের সময় মোটামুটি হলেও স্ট্যান্ডার্ড হইছে। তো ৮০ পাইলে অবশ্যই আমার হচ্ছে অন্তত সলিমুল্লাহ মেডিকেলে আসা উচিত। তো ওটা আরকি মোটামুটি ধারণা ছিল। সো প্রিপেয়ার ছিলাম যে খুব খারাপ হলে সলিমুল্লাহ আসবে, না হলে ঢাকা মেডিকেলে আসবে। তো এটা মানে মেন্টালি এর জন্য প্রিপেয়ার ছিলাম। বাট থার্ড হবো বা এরকম এটা কখনোই চিন্তা করিনি। আ দেখার পর একটু অবাক হয়ে গেছি। স্বাভাবিকভাবে একটু মানে কিছুটা মানে অনেকটাই অবাক হয়ে গেছি যে এটা আসলে কিভাবে সম্ভব এত বড় পরীক্ষায়। তো দেন ফার্স্ট আমার আম্মুকে বললাম, তারপর হচ্ছে সবাইকে আস্তে, আস্তে বললাম। আ এই তো তারপর আস্তে, আস্তে তো দিন চলে গেল। নাফিসও তো মেডিকেলের ১৬ তম হইছিল, তাই না? ১৯তম। আচ্ছা, পরে ওর ১৯ সাথে বন্ধুদের মাঝে ফার্স্ট ওকে কল দিলাম। পরে ও বলল যে হচ্ছে ১৯তম হইছে। পরে তারপর হচ্ছে তো ভালোই। একসাথে ভর্তি হইলাম। একসাথে ভর্তি ক্যানসেল করলাম। যাই হোক। তারপর আবার বুয়েটে একসাথে ভর্তি হয়ে গেলাম। তো একটু মেডিকেলের আই গেস ওর এটা মোটামুটি আমরা শুনছি এবং অনেকেই আসলে থাকে যে যারা একটু ভালো টাইপের মানে মেডিকেলে ফার্স্ট হবে মানে ছোটবেলা থেকে যে পরের বন্ধুরে টিটকারি মারে মেডিকেল ফার্স্ট একটু পড়াশোনা পারলেও। বাট একটা জিনিস দেখলাম যে ও এত ভালো পরীক্ষা দিছে তাও ওর মাথায় ছিল যে চান্স পাবো কি পাবো না এরকম টাইপের। তো আসলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় অনেকে থাকে যে শুরু থেকেই বুঝে যায়। কিন্তু অনেকে থাকে যে পরীক্ষাটার চান্স পাওয়াটা মেইন। তারপরে ফার্স্ট, সেকেন্ড বা রেজাল্টটা না, আমরা যারা আসলে ঢাকার বাইরে আছি, হুম, তারা তো স্বাভাবিক আসলে নটর ডেমের স্টুডেন্ট গুলা বা অনেক ভালো। আমি শুধুমাত্র এই নটর ডেমের স্টুডেন্টদের খুব হাইলি রেট করি। হুম, তো তো এটা আমাদের আসলে চিন্তায় আসা উচিতও না যে আমি ফার্স্ট হবো। আর মেডিকেল পরীক্ষাটা তো আসলে মানে বুয়েটের ক্ষেত্রে কেউ ফার্স্ট হবে বা সেকেন্ড হবে বা টপ 50 তে থাকবে, এটা বলা যায়। আমার কাছে মনে হয়। কারণ হুম, তারা খুব মানে এক্সট্রা অর্ডিনারি হয়। বাট মেডিকেলের পরীক্ষায় যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে বা কে থার্ড হবে, এটা মনে হয় না বলা যায়। হ্যাঁ, হুম, কেউ খুব ভালো পড়াশোনা করলে মনে হয় যে না, সে চান্স পাবে। সে ঢাকা মেডিকেলে চান্স পেতে পারে। হুম, কিন্তু এটা বলা যাবে না যে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে বা তবে এটা আসলে মানে আমার মনে হয় যে আমাকে যদি পরের দিনও আরেকটা পরীক্ষা নিত, আমি থার্ড হতে পারব না মেডিকেলে। হ্যাঁ, কারণ এটা পারসন টু পারসন ভেরি হবে। প্রত্যেকটা পরীক্ষাই আলাদা হবে। যে ফার্স্ট হইছে তাকেও যদি আরেকটা পরীক্ষা নেওয়া হয়, সে ফার্স্ট হতে পারবে না মেডিকেলে। কারণ হ্যাঁ, সবাই মানে আমি দেখছি যে আমার চেয়ে অনেক বেশি পড়াশোনা করছে মেডিকেলের জন্য ডেডিকেটেড। আমার খুবই ক্লোজ বন্ধু। একসাথে পড়াশোনা করছি এবং ও আমাকে খুবই হেল্প করছে। আমি মানে জাস্ট মানে ১ মাস মেডিকেল প্রিপারেশন এর জন্য বা ২০-২৫ দিনের মেডিকেল প্রিপারেশন এর জন্য এ সে খুবই আমাকে হেল্প করছে। তো আল্টিমেটলি কুমিল্লা মেডিকেলে পাইছে। যাই হোক, অবশ্যই মেডিকেলে এগুলা মানে হয়তো ডিফারেন্স নাই খুব একটা। তারপরেও হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার চেয়েও বেশি যোগ্য ছিল। কারণ ওকে যেভাবে আমি পড়াশোনা করতে দেখছি বা যেভাবে যে টাইপের স্টুডেন্ট ও ছিল, ওর তো আসলে ঢাকা মেডিকেলে পাওয়া উচিত ছিল। বা আমার চেয়ে অন্তত ভালো করা উচিত ছিল। মেডিকেলে একটা হাসিয়ে মানে রিয়েলিটি এরকম যে অনেক সময়
মানে যেটা অনেক এটা জাস্ট সিওরিটি এমসিকিউ দিয়ে না, জাস্ট এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ আসলে ফিল্টারিং করার তো ওইভাবে সুযোগ থাকে সুযোগ না। থাকে না। তো একটু বুয়েটের প্রিপারেশনের দিকে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে আসি। তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা তো মানে যদি আমি স্পেসিফিক্যালি বুয়েটের কথাটাই বলি, ওটার পরীক্ষাটা কিন্তু একদম অন্যরকম, তাই না? যে বাকি যায় সব জায়গায় যেখানে পরীক্ষা দিছি এমসিকিউ থাকে, রিটেন থাকে, আবার বুয়েটেরটা পুরোটা রিটেন, আবার রিটেনের মধ্যে ওই যেমন আমরা যখন দিছি তখন তো ২ ঘন্টায় ৪০ টা ছিল, আর এখন তো আবার আগের নিয়মে ব্যাক যাচ্ছে ৩ ঘন্টায় ৬০ টা। তো এটা একটু অন্যরকম টাইপের পরীক্ষাটা। বাকি যে কয়টা অ্যাডমিশন দিস না কেন। তো এইটার জন্য যদি তুই একটু স্ট্র্যাটেজি বলো, যে অনেকেরই অনেকগুলো প্রশ্ন থাকে বুয়েটের অ্যাডমিশন টেস্ট রিলেটেড, বিশেষ করে এই সময় আইসা যেমন ৯ তারিখ পরীক্ষা না, তাই না? ১০ ১০ তারিখ। তো কয়টা দাগাইতে হয় এই একটা কোশ্চেন। কত মিনিটের মধ্যে লিখতে ৩ মিনিট কইরা কয়টা দাগাইতে হয়, কয়টা হইলে চান্স হয়, বা আপনি কয়টা লিখতে পারছিলেন, বা কিরকম কি বা একটু ওভারঅল যদি বুয়েটের পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে যদি বলিস। এখন যেহেতু রিটেন আছে, প্রিলি নাই। আমাদের প্রিলির দিকে আর যাওয়া লাগবে না। রিটেনের এটা নিয়ে যদি বলিস। আচ্ছা। তো বুয়েটের অ্যাডমিশন তো আসলে অন্যরকম। এটা আসলে বাংলাদেশের রেসপেক্টে ডিফারেন্ট একটা জিনিস। বা খুব এখানে আসলে পরীক্ষার আগেই তো ফিল্টারিং হয়ে যাচ্ছে। এবার যে হ্যাঁ, ঘটনাটা ঘটলো, মাত্র ১০,০০০ পরীক্ষা দিতে পারতেছে। আ হুম, এটা যদিও অনেক ভালো শোনাচ্ছে, তারপর আমার কাছে মনে হয় এটা অনেক মানে যারা চান্স পাওয়ার মতো ছিল, হুম, সেটা আসলে অনেককেই মানে ডিমোরালাইজড করে ফেলছে। হুম, কারণ আমাদের সময় যথেষ্ট পরিমাণে সুযোগ দেওয়া হয়েছে। ১৮,০০০ হুম, আমার মনে হয় মোর দেন এনাফ। মোর দেন এনাফ। কারণ বাংলাদেশে ১৮,০০০ মানে ইঞ্জিনিয়ারিং পাওয়ার মতো স্টুডেন্ট নাই। যে হুম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ৩ টাতেই ভালো, এরকম স্টুডেন্ট ১৮,০০০ নেই। হুম, সো ওইটা এনাফ ছিল। ওইটা নিয়ে আমি কখনোই মানে খুবই বলতাম যে না এটা একদম 100% অ্যাকুরেট এবং স্ট্র্যাটেজিটা চিন্তা করলেও ১ম এ প্রিলি দিতে হবে তাও কিন্তু ১ ঘন্টায় ১০০ টা। হুম, হ্যাঁ, ১ ঘন্টায় ১০০ টা এই ম্যাথ করা হুম, এটা কি কোন জোক? না। হ্যাঁ, ১ ঘন্টায় মেডিকেলের জন্য আমি ১ ঘন্টা পাচ্ছি, বুয়েটের ওই পরীক্ষা দেওয়ার জন্য আমি ১ ঘন্টা পাচ্ছি। ২ টার কোয়েশ্চেনে আকাশ পাতাল তফাৎ, তাই না? হ্যাঁ, তো হিউজ একটা ব্যাপার। তো তারপর হচ্ছে রিটেন এর কথা যদি বলি, আসলে ৩ মিনিটে একটা করে আ করার কথা থাকলেও আমার তো কোয়েশ্চেন পড়তেই মনে হয় ৩০-৪০ সেকেন্ড চলে যায়। হুম, তো আমি আসলে ২.৫ মিনিট করে মনে হয় সময় পাই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। হুম, আর এখানে আসলে কেউ মনে হয় না যে ৬০ টাতে ৬০ টা আনসার করতে পারবে। মানে যারা খুবই ভালো মানে ওই যে বললাম যারা টপ 50 তে বা টপ 10 এ থাকবে তারা তো এক্সট্রাঅর্ডিনারি। তারা হয়তো ৫৫ বা ৫০ টার উপরে আনসার করতে পারে। আর কততে চান্সও এটা তো আসলে বুয়েট অথরিটি ছাড়া বা যারা অ্যাডমিশনের ইয়াতে আছে দায়িত্বে আছেন, কাউন্সিলে আছেন তারা ছাড়া মনে হয় না কেউ জানে বা ওইভাবে তো আসলে ফাঁস করার সুযোগও নেই। তো এটা উনারাই ভালো জানে। তবে আমরা তো কিছু মানে approximate করতে পারি। মানে হুম, approximate করতে পারি। এটা আসলে যদিও কোয়েশ্চেন প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে। বুয়েট যদি চায় তো তাহলে ৩০ টা মানে ২০ টাতেও চান্স পাওয়া যেতে পারে। মানে এটা টিচারের উপর। কারণ টিচার যদি চায় এমন কোয়েশ্চেন করতে পারে যেটা কেউ আনসার করতে পারবে। হ্যাঁ, পারবে আমার কাছে মনে হয় যে এটা খুবই সম্ভব তাদের জন্য। মানে আমাদের হ্যাঁ, আমরা তো টার্ম আমাদের ফাইনালে যে টার্মই কোয়েশ্চেন তো হয় দেখি যে এত হ্যাঁ, পড়াশোনা করে এই যে যদি আমাদের এবার মাইক্রো প্রসেসর করছে। হ্যাঁ, কত পড়ে গেলাম। কি হ্যাঁ, কোয়েশ্চেনটা করলো? মানে এটা স্যারের ইচ্ছা। হ্যাঁ, তো এখন স্যার চাইলে স্টুডেন্টদের ১০ টা ২০ টাতেও চান্স পাওয়া যেতে পারে আবার ইয়াও করতে পারে। এটা তাদের ব্যাপার। তো তারপরেও তারপরেও তো কিছু স্ট্যান্ডার্ড তারা মেইনটেইন সবসময় করে আসছে। আমার কাছে মনে হয় যে যদি আ অন্তত ৬০ টার মাঝে ৩০ টা বা ৩৫ টাও কেউ আ করে সেক্ষেত্রে তার অবশ্যই চান্স পাওয়ার কথা। আর হুম, ভালো পজিশন পাইতে গেলে বা ৩০০-৪০০ র মাঝে বা ২০০-৩০০ র মাঝে আসতে গেলে মনে হয় যে 40 এনাফ আচ্ছা। মনে হয় আমার কাছে। যদিও এগুলা আসলে তো তোরও মনে হয় একটা approximate ধারণা আছে যে এটা আমারও আসলে এটাই কেমন? মনে হয়। কেন যে কি আসলে ৩০ টার উপরে ৩০ টায় চান্স পাওয়ার কথা। হ্যাঁ, কেন কি আমরা অনেক সময় মানে করে আসি। যেমন আমার নিজেরটা যদি বলি যে, আমি আসলে লিখছিলাম আমাদের সময় ৩৭ টা না জানি কয়টা। কিন্তু আ আমার পজিশন ছিল ২৮০। তো ১১৫ বা এক সামথিং ওই একটা ছেলের সাথে কথা বলছি। তো ও বলছে যে ও লিখছি ৩৪ টা। আমার ২৮০ আমি ৩৭ টা লিখছি আর ও লিখছি ৩৩ টা। কিছু তো ভুল অবশ্যই আছে। ওর পজিশন ১৩৫। তার মানে চিন্তা কর যে ১৩৫ এর পজিশনে ৪০ টার মধ্যে ৩৩ টা করছে। তাহলে আমি যদি ৬০ এর মানে যদি আমরা ৪০ টা চলে যায়। ৬০ এর স্কেলে করি, তাইলে ঐরকমই হবে। যে ২০০-৩০০ র মধ্যে মনে হয় ৪০ টা বা ৪২ টা করলে হয়ে যাবে। আর হুম, আমাদের যেটা দেখা যায় কি অ্যাডমিশনের প্রত্যেকটাতেই আ যে একদম ফার্স্ট হয় আর যে চান্স পাবে না তার মধ্যে ব্যবধান ভালোই থাকে। হ্যাঁ? বুয়েটে কিন্তু অনেক বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ, মাঝামাঝি কিন্তু একটা জিনিস সে কিন্তু অনেকগুলা লেখা যায় যে ৩৫ একজনের হয়তো ৩৫ টা করে ৮০০-৮০০ হইছে।
একজনে দেখা যেতে পারে 38টা বা 40টা কইরা মানে সিএসসি ট্রিপলির দিকে চলে গেছে বা 100 ওই 200। মানে শুরুর হ্যাঁ, মাঝখানে ডেন্সটা বেশি, ডেনসিটিটা মানে অনেক এটা তো বেশি থাকে, সবসময় নরমাল কেন্দ্রীয় প্রবণতার মতো। কেন্দ্রীয় প্রবণতার মতো। তো আমারও আসলে ওইরকমই একটা গেস যে তুমি 30 32 বা 33টা দিলে মনে হয় তোমার চান্স হবে শিওর, আর 40টা প্লাস করলে তোমার ভালো পজিশনে। 33টা যে ঠিক করছে কে বলবে? হ্যাঁ সেইটাই, এটা তো মানে এইটা। স্টুডেন্টদের মানে জানেও হ্যাঁ না যে এইটা, কোনটা সঠিক কোনটা অ্যান্সার। সঠিক কোনটা ভুল এটা আর আমার আসলে। কাছে মনে হয় যে ওই যে কোচিং গুলা যে এনালাইসিস করে, এত হুম, আনসার দেয়। কিছু, কিছু কোয়েশ্চেনের আনসার আছে যেটা তারাও মনে হয় না সঠিক জানে। জানি। হ্যাঁ, আর হচ্ছে আর এখন তো ৬০ টা কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে ৬০ টা কোয়েশ্চেন হিউজ প্রেশার। মানে হুম, এতক্ষণ ৩ ঘন্টা এই প্রেশার নিয়ে বসে থাকা, মানে হুম, প্রত্যেক মিনিটে ৩ টা করে কন্টিনিউয়াস প্রবলেম দেখা আর সলভ করা। এটাই তো আসলে অনেক, মানে হুম। যে এই ৩ ঘন্টা নার্ভ ধরে রাখতে পারবে তারই তো চান্স হয়ে যাবে। তারই চান্স হয়ে যাবে। এটা ম্যারাথন রেসের মতো যে তুমি জোরে দৌড়াইলে হবে না, তুমি আস্তে, হ্যাঁ, আস্তে ৩ কনসিস্টেন্ট ঘন্টায় হয়ে মানে তুমি ৬০ টা টার্গেট করার দরকার নাই। তো তুমি যতটুক তোমার এবিলিটি যতটুক দিয়ে দাও। তো এই পর্যায়ে আমরা একদম লাস্টে এসে পড়ছি। আই গেস ও খুব সুন্দরভাবে একদম এই পডকাস্টটা দেখলে একদম ভালো মতো যেকোনো এইচএসসি ক্যান্ডিডেট বলো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট বলো তার পুরো গাইডলাইন্স পেয়ে যাবা। মানে নোট করা থেকে শুরু করে ২-৩ টা বই, কয় ঘন্টা পড়া, কিভাবে পড়ছে, প্লাস অ্যাডমিশন হলের যাত্রা। ও আসলে অনেক সুন্দরভাবে যে জিনিসটা দরকার, লাইক ও যখন নোট করতে বলছে তখনও বলছে যে গদবাঁধা বৈশিষ্ট্য লেখা দরকার নাই। যেটা আমার বোঝা সেইটা করতে হবে। আমার কথাগুলো খুব ভাল লাগছে। লাইক মানে আমি নিজে খুব ওর কথাগুলোতে ফিল করছি যে এই জিনিসগুলো আসলে দরকার। তো যারা আরকি টার্গেট আছো তারা খুব ভালো একটা গাইডেন্স পাবা। প্লাস স্পেশালি যেহেতু সবারই আরকি 1st, 2nd, 3rd দের নিয়ে একটা আলাদা আগ্রহ কাজ করে। তো ও ওই জায়গা থেকেও আসলে বলছে যে ওর অ্যাডমিশন যাত্রাটায় কয়টা কি দাগাইছিল, কিরকম কি এক্সপেক্ট করছিল। প্লাস ওর যে ফ্রেন্ড সার্কেলের ব্যাপারটা বলছে। আমাদের সামনের ইচ্ছা আছে যে আমরা ওই যে হাদি নাফিস যে ওর কি বন্ধুর কথা বলেছে, তো আমাদেরই আরকি ট্রিপলি 20 আরকি অংশ। তো ওকেও আমরা আনবো একসময় কোনো একটা পডকাস্টে। তো আই গেস সবার মানে যত কোয়েরি সেগুলো কাভার হয়ে গেছে। তো এই পর্যায়ে জাস্ট আমরা একটু অনুষ্ঠানটা শেষ করব। তুই যদি হলো যে জুনিয়রদের জন্য কিছু একটা শুভ বার্তা দিয়ে অনুষ্ঠানটা যদি শেষ করে দেস। অবশ্যই যারা জুনিয়র আছো, এইচএসসি ২৫ তো অ্যাডমিশন দিচ্ছ বা এইচএসসি ২৬ সামনে এইচএসসি দিবা। তোমাদের অ্যাডমিশনের হয়তো ১ বছরের মতো বাকি আছে। চেষ্টা করো অল্প যে সময়টুকু আছে আ নিজের, নিজের সমস্যাটা কি? নিজের তুমি আসলে কোন জায়গাটায় উইক সেটা আইডেন্টিফাই করে প্রবলেম সলভ করো। সেটা আইডেন্টিফাই করে সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করো। সেভাবে পড়াশোনা করো নিজের প্ল্যান অনুযায়ী। কে কি করতেছে বা তোমাকে টিচার কি করতেছে সেটা মানে সেটার দিকে ফোকাস না করে, কারণ তোমার নিজের সমস্যা তুমি নিজেই সবচেয়ে ভালো বুঝবা। তো একটা পরীক্ষায় খারাপ করার পর তুমি কেন খারাপ করেছো সেই জিনিসটা আগে বের করার চেষ্টা করো। তুমি যদি নিজের আ খারাপ করার কারণটা বের করতে পারো, তুমি অবশ্যই ভালো করবা। এবং অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে। কারণ আল্টিমেটলি চান্স ওই মেডিকেলে ৪,৫০০ বা ৫,০০০, বুয়েটে সেই ১২০০, আ ঢাকা ইউনিভার্সিটিতে সেই ১৮০০, তারাই চান্স পাবে আল্টিমেটলি। সো দেখা যায় আবার অনেকে ওভারল্যাপ করে, অনেকে একাধিক জায়গায় চান্স পাচ্ছে। তো এটা আসলে খুব মানে তারা যে অনেক যারা এভারেজ স্টুডেন্ট আছে তারাও আসলে এভারেজ স্টুডেন্টই যারা চান্স পায়। আমরাও এভারেজ হুম, স্টুডেন্ট। কিন্তু আমাদের শুধু পার্থক্যটা এই জায়গায় হয় পরিশ্রমে। তুমি যদি বেশি পরিশ্রম করো এবং শুধু পরিশ্রম না, পরিশ্রম অনেকেই করে। হ্যাঁ? পরিশ্রম করলেই হবে না। গরুর মতো পরিশ্রম একটা কথা বলে না? ওই পরিশ্রমটা করলে হবে না। পরিশ্রমটা এমনভাবে করো, স্ট্র্যাটেজিক ওয়েতে পরিশ্রম করো। নিজের একটা প্ল্যান অনুযায়ী পরিশ্রম করো। অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের ভাগ্যেরও ব্যাপার-স্যাপার থাকে। আল্লাহর কাছে চাও এবং পরিশ্রম করে যাও প্ল্যান অনুযায়ী। অবশ্যই ভালো করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। ওকে। তো আমি একটু ছোট একটা প্রমোশন নিয়ে একটু বলে রাখি। তো তোমরা যারা আরকি এইচএসসি ক্যান্ডিডেট আছো বা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য আমাদের স্মার্ট সহায়ের অ্যাপটা হইতে পারে একটা ভরসার জায়গা। এইখানে তোমরা বাইরের যেকোনো কোয়েশ্চেন ব্যাংক বলো বা যে প্রস্তুতির জন্য বলো না কেন, সবগুলা থেকে কিছু না কিছু ডিফারেন্স তোমরা যদি অ্যাপটা একবার ডাউনলোড করে ইউজ করো তাইলে আসলে বুঝতে পারবা যে কোথা থেকে ডিফারেন্স। তো এইটার মধ্যে তোমাদের আমি যদি একটু হাইলাইট করে বলে দিই কি, কি ফিচার গুলো আরকি তোমরা ভালো পাবা। সেটা হলো একটা হলো স্মার্ট এনালাইসিস, এই জিনিসটা খুব ভালো মতো আছে। কোন অধ্যায় থেকে কোথায়, কোথায় প্রশ্ন আসছে এবং কোন জায়গাটা আমাদের পড়তে হবে এইটার স্মার্ট এনালাইসিস দেখলে তোমরা ইজিলি বুঝে যাবা যে এইটা আমার রিভিশনের জন্য পড়া লাগবে। পড়ার জন্য তো তুমি সবই পড়বা, কোন কিছু বাদ দেবে না। বাট লাস্টে এসে রিভিশন দেওয়ার জন্য এটা তোমার খুবই সহায়ক হবে। এছাড়া আমাদের অ্যাপটাতে আছে পার্সোনালাইজড এক্সাম। পার্সোনালাইজড এক্সাম মানে কি? তুমি কয়েকটা এক্সাম দিলেই
ও অটোমেটিক্যালি বুঝে যাবে যে এই জায়গা থেকে ম্যাথ দিলে তুমি পারতেছো না বা এই জায়গা থেকে এই টপিকের জিনিসগুলো তুমি মুখস্থ রাখতে পারতেছো না। তার ভিত্তিতে তোমার জন্য আলাদা করে পার্সোনালাইজড এক্সামের ব্যবস্থা রাখবে। এছাড়া তুমি যে জিনিসগুলা ভুলে গেছো বা যে জিনিসগুলা ভুল করছো সেগুলাকে তুমি আলাদা সেভ করে যেকোনো সময় দেখতে পাবে। তো এই জিনিসগুলোর মাধ্যমে তোমার আসলে খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আশা করি যারা হলো যে এইচএসসি আসছো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমরা এই অ্যাপটা ট্রাই করে দেখতে পারো যে তোমাদের আগের অ্যাপটা ছাড়া পরীক্ষা দিলে কেমন নাম্বার আসতো আর অ্যাপটা ইউজ করার পর পরীক্ষা দিলে কেমন নাম্বার আসতো। তো সবাইকে এইটা বলে আজকে আমাদের পডকাস্টটা শেষ করতেছি। দেখা হবে অন্য একটি পডকাস্টে।